আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা বনাম সাংবিধানিক সংকট। বাংলাদেশ আসলে একটা ভীষণ সংকটের মধ্যে। আমাদের সাথে এই নিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন আম যার না যিনি এই বিষয়টা খুবই ভালো করে জানেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার তানিয়া আমির, আপনাদের সবার পরিচিত। তানিয়া আপা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আম দস্তগীর জাহাঙ্গীর, এডিটর দ্য ভয়েস, ওয়াশিংটন ডিসি থেকে। দস্তগীর ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। শালা আহমেদ লোপা, অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার কাছে সাথে আজকে এরকম দুইজন ব্যক্তিকে যুক্ত করেছে। আসলে আমার তানিয়া আপা হচ্ছেন বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে উনি ভালো জানেন। শুধু জানেন না, উনি আসলে নিয়মগুলোকে জানেন এবং উনি বারবার সেগুলো আমাদের বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেন। এবং আমি দেখেছি যে উনি যেই কথাগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেন, সেগুলো নিয়ে আলোচনা হয় এবং মানুষের চিন্তার খোরাক যোগায়। সেটা আসলে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন। এবং দস্তগীর ভাই, যিনি সাংবাদিকতা এবং আমাদের আমাদের বাংলাদেশে যা ঘটছে সেটা ওয়াশিংটন ডিসিতে তুলে ধরার চেষ্টা করেন, সেই জন্য এই দুজনকে আমার একসাথে আনতে পেরে দৃষ্টিকোণ একাত্তর ভীষণভাবেই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি প্রথমেই তানিয়া আপাকে কাছে জানতে চাই, আচ্ছা আপা, এই যে একটা নির্বাহী আদেশ নিয়ে এত কথা হচ্ছে, নির্বাহী আদেশ এটাকে কি করবে, সংসদ বসতে যাচ্ছে, মানে মানে যদি কোনো নির্বাহী আদেশ ক্যাবিনেটে অনুমোদন ছাড়া জারি হয়, সেটি কি স্বয়ংক্রিয়ভাবে অসাংবিধানিক হয়ে যায়? আবার বলছে 30 কার্য দিবসের মধ্যে যদি এটাকে পাশ না করায় তাহলেই শুধু অকার্যকর হবে। মানে এই জায়গাটায় আসলে একটা মনে হচ্ছে বিশাল গ্যাপ। আপনি কি একটু বলবেন? এখন নির্বাহী আদেশ নিয়ে সবাই খুবই। ধন্যবাদ লোপা। নির্বাহী আদেশ হচ্ছে সরকার যে কোনো একটা পলিসির ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া, আর অধ্যাদেশ হচ্ছে যখন পার্লামেন্ট থাকে না তখন আইন জারি করা। আপনি কি অধ্যাদেশের রেফারেন্স হয়তো দিচ্ছেন? অধ্যাদেশ এবং এই যে নির্বাহী আদেশ, তারা যে আদেশগুলো করে দিয়ে গেল, দুটোই আমি জানতে চাই। এই যে সকল কার্যক্রম নিষিদ্ধ বলা হচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়নি, এটা সঠিক না। এই নির্বাহী আদেশটা তারা দিয়েছে সেকশন 18 অফ অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট। সো এই নির্বাহী আদেশটা আপনার একটা আইনের যে একটা বিশেষ ধারা, সেই ধারাটাকে ইনভোক করে দেয়া হয়েছে। ডক্টর ইউনূস যখন লন্ডনে এসেছিলেন, চ্যাটাম হাউসের ভিতরে নাম করা একটা থিঙ্ক ট্যাঙ্ক, যেখানে আপনার অসত্য তো বলা মানে এরকম দৃষ্টটা কারণেই, সেখানে কিন্তু উনি এই মিথ্যা বলেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান করা হয়নি। এবং দেশেও আমরা এগুলো অনেকবার শুনেছি, আসিফ নজরুল থেকে শুরু করে অনেক উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি, কেবল তাদের সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এবং তখনই আমরা এটা প্রতিবাদ করেছিলাম, কারণ যেই নির্বাহী আদেশ যেই আইনকে ইনভোক করে এই কাজটা করা হয়েছে, আইনে কোনো আপনার কার্যকর বন্ধ করার কথা নেই। সেখানে শব্দটা খুব পরিষ্কার যে নিষেধ, এটাকে আপনার নিষেধাজ্ঞা। সো এটাকে লিফট করতে হলে বর্তমান সরকার তো এটাকে বাতিল করতেই পারে। সো এখানে তো পার্লামেন্টের সামনে যে যেতে হবে এমনটি কোনো বাধ্যবাধকতা নেই, এবং এটা প্রয়োজনও নাই। বিকজ সরকারি আদেশ, যে কোনো সরকার একটা আদেশ দিলে পরের দিন সেই আদেশটা খারিজ করতেই পারে। সো বর্তমান সরকার সেভাবে তাদের ওই বিগত যে আদেশ ছিল সেটাকে খারিজ করতে পারে। এবং আমরা দেখছি অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে আওয়ামী লীগের অফিস কিন্তু এখন চলমান। ইলেকশনের পরে বিএনপি সরকার কিন্তু সেভাবে আওয়ামী লীগের অফিসকে যে বন্ধ রাখতে হবে এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের দৃষ্টিতে আসেনি। সো ন্যাচুরালি এটা আপনার যেই আদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে,
সেটা তো বর্তমান সরকার যে কোনো সময় লিফট করতে পারে, এটা পার্লামেন্টে যাওয়ার কোনো বিধান নাই। এখন আসেন অধ্যাদেশ। অধ্যাদেশ আসলে কি? অধ্যাদেশ হচ্ছে যখন পার্লামেন্ট তো রাষ্ট্রের আইন করবে, সো পার্লামেন্ট যখন অনুপস্থিত তখন সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন করে। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, এবং পার্লামেন্ট একটা বিল আকারে ইন্ট্রোডিউস করবে যে কোন ক্ষেত্রে আইন প্রণয়ন করতে চায়, সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, ডিবেট হবে, পার্লামেন্ট ডিবেট করে ওটাকে আপনার আরো ফাইন টিউন করতে পারে। তারপরে সেই বিলটা রূপান্তরিত হয় একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট, এবং সেটা হয় রাষ্ট্রের আইন। সেটা যখন প্রেসিডেন্টের সিগনেচার থাকবে তখন এটা পাশ হয়ে যাওয়ার পরে এটা একটা আইন হিসেবে গণ্য হয়। কিন্তু যখন পার্লামেন্ট অনুপস্থিত তখন তো রাষ্ট্রের স্বার্থে কিছু জরুরি বিষয়ে আইন করা প্রয়োজন। তখন এটা একটা সাবঅর্ডিনেট আইনের সংজ্ঞায়, এটা সাবঅর্ডিনেট একটা আইন। সেটা হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে সরকার আইন করলো, কিন্তু সেই আইনটা কিন্তু যখন পার্লামেন্ট আবার বসবে, পার্লামেন্টকে সেটা আপনার অনুমোদন দিতে হবে। সো অনুমোদন না দিলে সেটা আইন হিসাবে কিন্তু আর গ্রাহ্য হবে না। সো ইউনূস সরকার 133টার মতো অধ্যাদেশ করেছে, সেগুলো সবকিছুরই আপনার পার্লামেন্টের বসার 30 দিনের ভিতরে ইট শ্যাল হ্যাভ টু বি লেইড বিফোর পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের সামনে এটা উপস্থাপন করতে হবে। তারপরে পার্লামেন্টের অনেকগুলো অপশন আছে। এটা তারা একটা বিল আকারে এই অধ্যাদেশটা আপনার যখন নিয়ে আসতে পারে, এটার উপরে ডিবেট হতে পারে, পার্লামেন্ট এটাকে আরো অ্যাড, সাবট্রাকশন, অ্যাডিশন অনেক কিছুই করতে পারে। ডিবেটের পরে তারা এটাকে সাবজেক্ট টু পার্লামেন্ট যেই অ্যাডিশন সাবট্রাকশন করলো এটাকে তারা একটা আইন হিসেবে পাশ করতে পারে, অথবা পার্লামেন্ট কিছুই করলো না, এটাকে অনুমোদন দিল না, তাহলে ইট ডাইজ অ্যান ন্যাচুরাল ডেথ, এটার আর কোনো জীবন শক্তি থাকবে না। তবে অধ্যাদেশ করার সংবিধানে কতগুলো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে পার্লামেন্ট যেটাকে আইন হিসেবে রূপান্তরিত করতে পারবে, একটা আইন হিসেবে ভূমিষ্ঠ করতে পারবে, সেরকম বিষয়ই অধ্যাদেশে হতে হবে। অর্থাৎ যেই আইন পার্লামেন্ট নিজে করতে পারবে না, পার্লামেন্টের নিজস্ব করার কোনো এখতিয়ার নাই, সেরকম তো অধ্যাদেশ একটা অনির্বাচিত সরকার তো করতে পারে না। অর্থাৎ পার্লামেন্টে যে ক্ষমতা নাই সেটা কিভাবে অধ্যাদেশের মাধ্যমে করবে? বিকজ এটা হচ্ছে পার্লামেন্টের অবর্তমানে একটা অধ্যাদেশ হচ্ছে অর্ডিন্যান্স, দ্যাট ক্যান অনলি বি যেটা পার্লামেন্ট পারত, কারণ পার্লামেন্ট যেহেতু নাই সেই জন্য ওই সময়ে অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে। কিন্তু যেটা পার্লামেন্টই পারে না সেটা কিভাবে অধ্যাদেশ হবে? অর্থাৎ আপনার এই জুলাই সনদ এবং গণভোটের বিষয়টা যদি দেখেন, গণভোটের বিধান কিন্তু সংবিধানেই নেই। অর্থাৎ পার্লামেন্ট আইন করে, সিম্পল একটা আইন দিয়ে গণভোটে কোনো আপনার অ্যাক্ট অফ পার্লামেন্ট দিয়ে একটা গণভোট কন্ডাক্ট করতে পারবে না। পার্লামেন্টকে প্রথমে 2/3 দিয়ে সংবিধানে এটাকে আবার ইন্ট্রোডিউস করতে হবে, সংবিধানে গণভোটের বিধান আনতে হবে। যখন সংবিধানে গণভোটের বিধান থাকবে, তারপরে একটা গণভোট অনুষ্ঠান করার জন্য আইন করা যেতে পারে। দ্বিতীয়ত দেখেন, ইলেকশন কমিশনের 2টো ইলেকশন করার ক্ষমতা আছে সংবিধান করতে। সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বা প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আরেকটা হচ্ছে আপনার পার্লামেন্টারি ইলেকশন। এই 2টো ইলেকশন ব্যতীত ইলেকশন কমিশনের কিন্তু গণভোট করার কোনো ক্ষমতা দেয়া হয়নি। এই গণভোট অধ্যাদেশে এই
গণভোট করার জন্য যে ক্ষমতা, সাবস্ট্যান্সিয়াল যে পাওয়ার, সেই পাওয়ারও কিন্তু ইলেকশন কমিশনকে দেওয়া হয়নি। তাদেরকে কেবল একটা প্রসিজারাল ক্ষমতা দেওয়া হয়েছে যে যখন রিটার্নিং অফিসার এগুলা রেজাল্টগুলা পাঠাবে সেগুলা ট্যালি করে ইলেকশন কমিশন খালি এটাকে ডিক্লেয়ার দেবে। দ্যাট ইজ মেইনলি আ প্রসিজারাল পাওয়ার। কিন্তু সাবস্ট্যান্সিয়াল পাওয়ারটা কোথায়, যে এই গণভোট অধ্যাদেশের মাধ্যমে এই পুরো ক্ষমতা ইলেকশন কমিশনকে দেয়া হলো এই গণভোট অনুষ্ঠান করার জন্য। এবং সেই কারণে আমরা দেখেছি সরকার নিজেই এই গণভোট অনুষ্ঠান করেছে, সরকার নিজেই ইনভলভ হয়ে গেছে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংক অফিসিয়ালকে চিঠি দেওয়া হয়েছে যে তোমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে তোমরা উৎসাহিত করবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। সরকারের প্রশাসন, পুলিশ, সবাইকে গভর্নমেন্ট ইনভলভ করেছে। এবং এটার প্রেক্ষিতে ইলেকশন কমিশন কিন্তু একটা শোকজ চিঠি দিয়েছে সরকারকে যে সরকার কখনো কোনো ভোটে সরাসরি ইনভলভ হতে পারে না। সো সেই কাজটা আমরা দেখছি সরকার করেছে। এবং গণভোটের যে ব্যালট পেপার ছিল সেই ব্যালট পেপারে হ্যাঁ ভোটের পাশে একটা টিক চিহ্ন ছিল, না ভোটের পাশে একটা ক্রস চিহ্ন ছিল। যে কোনো ব্যালট পেপারে যদি কোনো রকমের আকার, ইঙ্গিত বা চিহ্ন থাকে যেটা প্রভাবিত করে ভোটারকে, তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা আপনার নাল এন্ড ভয়েড হয়ে যায়। এবং এই ব্যালট পেপারে কোনো নাম্বার ছিল না যে কয়টা ব্যালট পেপার ছাপানো হয়েছে, প্রত্যেকটা সেন্টারে কয়টা আপনার গণভোটের ব্যালট পেপার গিয়েছে। সো এনিওয়ে আপনার প্রশ্নটা হচ্ছে যে এই আপনার অধ্যাদেশ, সো এই অধ্যাদেশগুলা, যে অধ্যাদেশ পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে নিজেই এটাকে জারি করতে পারে না, সেটা তো অধ্যাদেশের মাধ্যমে করার সম্ভাবনা নাই। এবং আপনার এই জুলাই আদেশ বাস্তবায়ন এবং এই গণভোটের অধ্যাদেশে বলা আছে যে সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার পরিষদ নামে একটি আপনার কমিটি গঠন হবে। সো এই কমিটি তো আইন দ্বারা এখনো গঠিত হয়নি। সো দের ইজ নো ল যে এরকম কোন একটা কমিটি থাকবে। এবং সেই কমিটি পার্লামেন্টের ক্ষমতা ইউজার্ভ করবে, অর্থাৎ প্যারালাল একটা পার্লামেন্ট হবে তারা। এই সংবিধান সংস্কার কমিটি এই পার্লামেন্টের ক্ষমতা ইউজার্ভ করে, ইট উইল বি আ প্যারালাল পার্লামেন্ট। এবং তাদের কাজ হবে এই জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং সেটা করতে যদি তারা ব্যর্থ হয় তাহলে 270 দিনের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। অ্যাবসার্ড, রাবিশ। It's not even worth the piece of paper it's written upon. It's worse than toilet paper. It really is. It's worse than toilet paper. So যে এই বিষয়গুলা যে তারা রাষ্ট্রের টাকা পয়সা নষ্ট করে এই কাজটা করলো, এটা তো কোনো পার্লামেন্ট এটাকে অনুমোদন দেওয়ার যোগ্যতা, পার্লামেন্ট এটার অনুমোদন কেমন করে দেবে? এটাকে আইন হিসাবে একটা মর্যাদা দেওয়ার তো কোনো পার্লামেন্ট কখনোই করতে পারে না। পার্লামেন্ট আবার আরেকটা প্যারালাল পার্লামেন্ট নিজেকে কুক্ষিগত করে, নিজেকে ধ্বংস করে একটা প্যারালাল পার্লামেন্ট কিভাবে করবে? সো দ্যাট ইজ নট পসিবল। এবং আমরা শুনেছি যে বিএনপি আপনার বিএনপির উপরে এক ধরনের একটা কোঅর্শন ছিল যে এগুলো এই গণভোট এগ্রি না করলে নির্বাচনই দেবে না। সো এরকম আমরা শুনেছি। সো বিএনপি জানাতনা ভাবে হেনতনা ভাবে একটা নির্বাচন চেয়েছে, এবং নির্বাচন পেলে তারা আপনার এই ইউনিসেফ থেকে এই সরকার থেকে রেহাই পাওয়ার জন্য সো এই কাজটা হয়তো বিএনপি এগ্রি করেছে। সো এখন সামনে এই অধ্যাদেশগুলা প্লেসড হবে বিফোর পার্লামেন্ট। তবে আমি বলবো যে এটার অধ্যাদেশের মর্যাদাও এগুলো নাই, বিকজ এগুলো একেবারে আপনার মৃত অধ্যাদেশ হিসেবে ভূমিষ্ঠ হয়েছে। সো এটাকে লাইফ ফোর্স টু ইনজেক্ট করতে পারবে না পার্লামেন্ট। সো পার্লামেন্টের সামনে যখন এগুলো প্লেস হবে,
পার্লামেন্ট এগুলোকে হয়তো কিছুই করবে না, অথবা পার্লামেন্ট এটাকে ডিবেট করে পার্লামেন্টে এটাকে তারা খারিজ করে দিতে পারে, রিপিল বলতে পারে। সাধারণত শব্দটা ব্যবহার হয় রিপিল, বাট এটা ভয়েড অ্যাবনিশিও, এটা নাল এন্ড ভয়েড, জন্ম থেকে এটা নাল এন্ড ভয়েড। এরকমও পার্লামেন্ট সাধারণত এরকম কখনো বলে না, বাট ইন দিস কেস পার্লামেন্ট এটা বিবেচনা করতে পারে। এবং পার্লামেন্ট খারিজ করে দেওয়ার পরেও আমাদের জুরিসপ্রুডেন্স গুলো শক্ত রাখার জন্য, ঠিক রাখার জন্য এগুলো নিয়ে মামলাও হয়েছে। আদালতও এটাকে, যেটা পার্লামেন্ট সাধারণত নাল এন্ড ভয়েড বলে না, আদালত থেকে এটাকে নাল এন্ড ভয়েড বলার একটা স্কোপ রয়ে গেছে। সো এটা হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশ হচ্ছে যেগুলোকে আপনার পার্লামেন্টের অবর্তমানে সাময়িকভাবে যে আইনটি করা হয় সেটাকে অধ্যাদেশ বলে। হ্যাঁ, তাহলে মানে এখানে দুইটা বিষয়, যেটা আমি আমি যে ফার্স্টে আপনাকে যে প্রশ্নটা জানতে চেয়েছিলাম, যে নির্বাহী আদেশ যেমন, তাহলে এই যে আওয়ামী লীগকে যে ব্যান করে দিল, বা এখনো দেখছি আপনি যেটা বললেন অনেক জায়গায় আওয়ামী লীগ অফিস খুলছে, বা সরকার এখনো স্পেসিফিক্যালি স্পষ্ট করে কিছু বলে নাই, কিন্তু অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের মানুষদের ধরেও নিয়ে যাচ্ছে। মহিলা আওয়ামী লীগের কতগুলো মানুষকে, নেতা নেত্রীকে জেলে নিয়ে গেল, ড্রাইভার শুদ্ধ। সো আসলে তো এটা চাইলেই বিএনপি এটাকে বাদ দিয়ে দিতে পারে, কারণ এটার তো কোনো আইনি কোনো ভিত্তিও নাই, কিছুই নেই, কিন্তু সেটাও কিছুই করছে না। সো এটা আসলে এই জন্য মনে হয়েছিল যে বিএনপি চাইলেই, আপনি ঠিকই বলেছেন, পারে, বাট আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগের থেকে কোনো স্পোক্স পারসন কি আছে যারা কি চায়, কি চাচ্ছে? দ্যাট ইজ অ্যাবসেন্ট ফর লাস্ট 11 months, 18 months. সো আওয়ামী লীগের থেকে তো এই দাবিটা আসতে হবে। রাজনীতিকে কি সব আপনার এভাবে কেউ কোনো কিছু ভাবে দিয়ে দেয়? সো আওয়ামী লীগের পক্ষ থেকে তো একটা স্ট্র্যাটেজি প্ল্যান প্রয়োজন, সেটা অ্যাবসেন্ট আজকে। কিন্তু আপনার 18 মাস থেকে সেরকম স্ট্র্যাটেজি প্ল্যান, স্পোক্স পারসন বা একটা মুখপাত্র, কাউকে দায়িত্ব দেওয়া, বাংলাদেশের ভিতরে যারা ছিলেন তাদের কাউকে কিন্তু কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এবং এগুলো তো রিমোট কন্ট্রোলে সম্ভব না। যারা দেশের ভিতরে আছেন তারাই কিন্তু এই কাজগুলা মূলত করতে পারেন। সো কেউ তো ক্ষমতা প্রাপ্ত না আওয়ামী লীগের পক্ষ থেকে যারা এটাকে মুভ করতে পারেন, বা ইভেন আদালতকেও মুভ করতে পারেন। সো আমার মনে হয় সেটা মুখ্য। এটাগুলো তো অটোমেটিক প্রতিপক্ষ, এটা আমি প্র্যাকটিক্যালি বলছি। ইউর রাইট, বিএনপি ইচ্ছা করলেই করতে পারে। সেটা তো আপনার একটা সরকার আছে, সরকার আপ টু দেয়ার গুডউইল ইফ দে উইল ডু ইট অর নট। বাট আওয়ামী লীগ তো একটা বৃহত্তর দল, তাদের তো প্রথমে জিনিসটাকে তো প্রতিবাদ করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, চাইতে হবে। আপনারা বিভিন্ন টক শো থেকে আমরা এটার বিরোধিতা করছি, বাট আওয়ামী লীগের পক্ষ থেকে কবে, কোথায়, কখন এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে বা প্রতিবাদ করা হয়েছে? সো একটা বৃহত্তর দল, এত বড় একটা দল, এত বড় একটা ঐতিহ্যবাহী দল, তাদের পক্ষ থেকে এই সাইলেন্সটা আমার কাছে খুবই মিস্টিরিয়াস মনে হচ্ছে। দ্য ইনঅ্যাকশন ইজ ভেরি ভেরি মিস্টিরিয়াস। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমি দস্তগীর ভাই যেটা আপা বললেন, আসলে আমি এই প্রশ্নটা করতে চেয়েছিলাম, আমার হঠাৎ মাথাটা ব্লক হয়ে গেছে। এই যে আওয়ামী লীগ চাইছে না, হ্যাঁ, এরকম একটা নির্বাহী আদেশ সরকার এসছে এতদিনে, কিন্তু ওনারা আবার অফিস আদালত খুলছে, এবং আমি আপার এখান থেকে এর আগেও আপা বলেছিলেন যে শেখ হাসিনার রায়টার পরে যে এটা নিয়ে অনেক কিছু করা যায় আইনিভাবে, কিছুই করছে না আওয়ামী লীগ। আপনি কি এখানে একটু আলো ফেলতে পারেন যে আসলে আওয়ামী লীগ কিছু করছে না কেন, বা মুখপাত্রও দিচ্ছে না? এই যে স্পেশালি আপনি দেখেন যে সেলিনা হোসেন আইভি, হায়াত আইভি, ওনার আবার অ্যারেস্ট ওনার দেখানো হচ্ছে। সো এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আওয়ামী লীগ একদম মনে হয় কোয়াইট। কিন্তু আসলে কেন করছে না দস্তগীর ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে যুক্ত করার জন্য। ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে একসাথে কথা বলতে পারাও একটি বিষয়। যদিও গত 18 মাস ধরে আমার অন্তত পক্ষে 2বার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কথা বলার। এটা একটা বিশাল ব্যাপার।
আমার ব্রিটেন গমন 2003-এ লাস্ট, তারপর থেকে আর যাওয়া হয়নি। তার আগে অন্তত পক্ষে 100 বার প্রাগে আমি পড়াশোনা করার সময়, আমি আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করি প্রাগ, চেকোস্লোভাকিয়াতে, চার্লস ইউনিভার্সিটিতে। সে যাই হোক, যে কথাটা আসছে এখন, সেটা হলো যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মুখপাত্র 18 মাসে অন্তত পক্ষে 18 বার এই প্রস্তাব আমি বিভিন্নভাবে আমার টক শোতে বলেন বা অন্যান্য মাধ্যমে আওয়ামী লীগকে সরাসরি পাঠানো হয় এই প্রশ্নগুলো, যে আওয়ামী লীগের কার্যক্রম এবং কাজের জন্য কে কোথা থেকে বলবে। সেটা যেহেতু কেউ সবাইকে বলে আমরা আওয়ামী লীগ, কিন্তু আমরা যারা বলবো সাংবাদিক এবং ক্রিটিক, আমাদের কাছে আসতে হয় যে আওয়ামী লীগ থেকে একজন মুখপাত্র হিসেবে কাউকে আমরা চাই। সেটা কিন্তু ঘটেনি এবং বারবার বলার পরেও ঘটেনি। ওয়াশিংটন ডিসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই মুহূর্তের বিষয়টাও দেখি, মধ্যপ্রাচ্য সহ, ল্যাটিন আমেরিকা সহ, সেন্ট্রাল আমেরিকা সহ যা হচ্ছে, সমস্ত কিছুর কেন্দ্র হলো ওয়াশিংটন ডিসি, যেখানে আমাদের অবস্থান। সেখানে যদি আওয়ামী লীগ কোনো ধরনের ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিটিস একেবারেই না রাখে, তাহলে আমাদের বুঝতে কষ্ট হয়, যেমন ব্যারিস্টার তানিয়া আমিরের বুঝতে কষ্ট হলো যে তাহলে আওয়ামী লীগ কেন এই ধরনের, একেবারেই আওয়ামী লীগের কোনো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না। অনেকগুলো বিষয়ের সাথে সংক্ষিপ্ত আকারে যেই কথাগুলো আমরা এখানে তুলে ধরবো, সেটা হলো যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো 18 মাসে, তার জন্যে পথের আন্দোলনের চেয়ে একজন মুখপাত্র যদি প্রতিনিয়ত এটার জন্য ওনাদের অবস্থানটা ব্যাখ্যা করত, যে আওয়ামী লীগের অবস্থানটা এই, যেমন আজকে 2 সপ্তাহ প্রায় হয়ে যাবে, 2 দিনের ভিতরে একটি তথাকথিত সোকল্ড নির্বাচন, যেটা ব্রিটিশ পার্লামেন্টারিয়ান একজন বলাতে আমি এই সোকল্ড খুব ব্যবহার করি এই নির্বাচনের জন্য, কারণ বাঙালিরা এই সোকলকেই বেশি বাঙালি শব্দ হিসাবে ব্যবহার করে। এই সোকল নির্বাচনের পর 10, 12, 13 দিন হয়ে গেল, এই সরকার কি ব্যবস্থা নিল তার কিছুই বলা হচ্ছে না। নির্বাহী আদেশ বলুন আর অধ্যাদেশ বলুন, নির্বাহী আদেশে যদি সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে থাকে, আসলে সেটা একটি আইনের আওতাধীন করে সেটাকে নিষিদ্ধ করা হলো, কিন্তু সেটা তো সুস্পষ্টভাবে আমিও বুঝি, আইনজীবী উনি ব্যাখ্যা করেছেন যে এটা হতেই পারে না, এটা একদম সরাসরি নিষিদ্ধ। অথচ নট অনলি ব্রিটেনে, নট অনলি লন্ডনে, এই মনস্টার ডক্টর ইউনূস এমনকি আমাদের এখানে নিউ ইয়র্ক টাইমসের অফিসে বসেও এই মিথ্যা কথা উনি বলে গেছেন। তার অর্থ হলো উনি মিথ্যা কথা বলতে একদমই কুণ্ঠাবোধ করেন না এবং নির্লজ্জভাবে মিথ্যা কথা বলেন। উনি আরেকটি এটা কি অধ্যাদেশ না এটা নির্বাহী আদেশ আমি পরে দেখতে হবে, উনি নিজকে একজন ভিভিভিআইপি হিসাবে 1 বছরের জন্য ঘোষণা করে চলে গেলেন। তাহলে এই বিষয়গুলো তো, একটি দেশ চলে তার সর্বোচ্চ আইন দিয়ে, সেটা কি, সেই আইনকে স্থিতিশীল আমরা ধরি, সেই স্থিতিশীল আইনকে বলা হয় একটি দেশের কনস্টিটিউশন। সেই সংবিধানকে যাতে কোনো ক্রমেই ক্রস না করে অন্য কোনো আইন ওই দেশে পার্লামেন্ট করুক আর অধ্যাদেশ দিয়ে করুক, সেটা কোনো ক্রমেই কোনোভাবেই রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে ক্রস করতে পারবে না। এটার সাথে ক্রস হলে কোনটা ভ্যালিড হবে সেটা কিন্তু থিওরি অফ লতে সুস্পষ্ট করে ব্যাখ্যা করা আছে। আমরা যারা, আসিফ নজরুল নিজকে বলেন উনি শিক্ষক, উনি আইনের থিওরি অফ ল কিছুই জানেন না, এটা আমি ওনাকে চ্যালেঞ্জ করি সবসময়। কারণ আইন করতে গেলে, অধ্যাদেশ করতে গেলে প্রথমেই যেটাকে দেখতে হবে যে আমার সংবিধানকে ক্রস করছি কিনা, সংবিধানের কোনো আইনকে লঙ্ঘন করছি কিনা। যেহেতু বাংলাদেশের গত 133 বলছেন আপনারা, আমি আসলে জানি না, অধ্যাদেশ হয়ে থাকে, হ্যাঁ, অধ্যাদেশ যদি তারা করে থাকেন, তাহলে তার আমি অনুমানই বলছি তার ম্যাক্সিমামই হবে বাংলাদেশের সংবিধানকে তারা লঙ্ঘন করেছেন। অতএব এই ভ্রূণটা তো জন্ম নেয়নি, এটাকে বলা হয় নাল অ্যান্ড ভয়েড, জন্মগত ভাবেই সে জন্ম নেয়নি।
সো এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে এভাবে যে এই আইনগুলো ছিল কোনো আইন নয়, এটাকে আইন বলা যাবে না। আইনের থিওরি অফ লতে এইসবগুলোকে কোনো ক্রমে আইনের শব্দ বলা যাবে না। অতএব আওয়ামী লীগকে যদি ওই আইনে, যেই আইনটার কথা ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, সেই আইনের আওতাধীন করে বলা হয়ে থাকে কার্যক্রম নিষিদ্ধ, এটা মিথ্যা। কিন্তু তারা নিষিদ্ধ করেছে, যদি ওই আইনকে তারা এখানে ব্যবহার করে থাকে, লোক এট দ্যাট, তাহলে কি করতে হবে? ওই আইনটা তো বলবৎ, এবং ওই আইন যেহেতু বাংলাদেশের সংবিধানকে ক্রস না করে আগেই পাশ করা ছিল, অতএব বর্তমানে যারা ক্ষমতাসীন তথাকথিত হয়তো বা বাংলাদেশের সকল মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না, এই জন্য এই সো কল্ড নির্বাচনে এই সরকার যেহেতু ক্ষমতায় এসেছে, যেটা বাংলাদেশের সকল সাধারণ মানুষের একটা এই মুহূর্তে, যেমন আমি যদি অনেকক্ষণ ধরে পানির নিচে ডুবন্ত থাকি, আমি যদি একটু নাক ভাসাতে পারি একটা শ্বাস নেওয়ার মতন সময় পাওয়ার জন্য, সেই ঘটনাটি বাংলাদেশে এখন ঘটলো এই সরকার। কারণ সেই মনস্টারকে বিদায় করে মানুষ একটা মানে স্বস্তিও বলবো না, জাস্ট অক্সিজেন নিল। কিন্তু এই সরকার কিন্তু গত 11 দিনে কি করলো সেটা নিয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য নেই। বক্তব্য আমি সাংবাদিক হিসাবে প্রতিদিনই বলে যাচ্ছি, আমরা যারা অনলাইনে কথা বলি তারা প্রতিদিনই বলে যাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ যেহেতু কোনো ক্রমে এখনো পর্যন্ত তাদের কোনো মুখপাত্রের মাধ্যমে কোনো দাবি তোলেনি, সরাসরি বলছি কোনো দাবি তোলেনি। আরেকটি কথা আমি এখানে খণ্ডাতে চাই, সেন্ট্রাল আওয়ামী লীগের লিডারশিপ থেকে আমরা সামাজিক মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, পার্সোনাল লেভেল বলেন, কোনো লেভেলই আমরা জানি না আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাদের অবস্থানটা কি। তাই তৃণমূলের যে মানুষেরা ঘরে থাকতে পারছে না, তাদের এই রোজার সময় তারা 18 মাস তো নেই, এই রোজার সময় তারা তাদের সন্তানদের ইফতারি কিনে দিতে পারছে না। তারা যেহেতু তাদের লোকাল কোনো এমপি, হয়তো বা বিএনপির এমপি অথবা জামায়াতের এমপি, তাদের যেহেতু এই স্ট্রাকচারটা, এই ফেব্রিকটা আমরা জানি, বাংলাদেশের গ্রামীণ প্রত্যেক জায়গার ফেব্রিকটা আমরা জানি, সেখানে তারা স্বপ্রণোদিত হয়েই তারা যে তাদের অবস্থান জানানোর জন্য যে আমরা এখনো শেষ হয়ে যায়নি, সেটার জন্য তারা স্বপ্রণোদিতভাবে এই অফিসগুলো তারা খুলে। আবার যেখানে কোনো বিশেষ জায়গায় বা কোনো জায়গায়, বিশেষ বলবো না, তাদেরকে আবার এটা বন্ধ করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় বা আবার ঘুরিয়ে দেওয়া হয়। তাতে করে এই যেমন আমরা সেলিনা হায়াত আইভির কথা বলছি, ওনাকে 5 মামলায় জামিন দেওয়া হলো, আবার 5 মামলায় শোন অ্যারেস্ট, আবার 5 মামলায় জামিন দেওয়া হলো, 1 মামলায় শোন অ্যারেস্ট। সো দিস ইজ এ ক্রেজি। এটা তো ইউনূসের যে অসাংবিধানিক সরকারের যে ব্যবস্থা, সেখান থেকে তো এক চুলো নড়লো বলে মনে করি না। আমি একজন সাংবাদিক হিসাবে আমাদের দায়িত্ব খুব বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করা। তার জন্য আমি মনে করলাম যে 1 সপ্তাহ যাক, তাতেও দেখলাম কিছু হলো না। এখন ভাবছি 2 সপ্তাহ যাক, এখন আবার ভাবছি 90 দিন যাক। কিন্তু এই 90 দিনের ভেতরেও আমি তো দেখতে পাচ্ছি না যে যখন সেলিনা হায়াত আইভিকে যখন আবার সৌনরের দেখানো হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যাকে শিলং নামে পরিচিত, এই শিলং স্বরাষ্ট্রমন্ত্রী কেন বললেন না যে না, এটা হতে পারে না, এটা হতে দিব না? কারণ আমার প্রধানমন্ত্রী, মানে এই সো কল নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমার প্রধানমন্ত্রী শপথের পরই বলেছেন আমি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, এবং সেই লক্ষ্যে কাউকেই হেনস্থা করা যাবে না, এই হবে না, শোন অ্যারেস্ট হবে না। আর আমাদের সাংবাদিক সিনিয়র কলিগরা যারা 18 মাস ধরে জেলে আছেন তথাকথিত কি মানুষ হত্যা মামলায়, এই কলম দিয়ে আমরা মানুষ হত্যা করতে পারি না, তো করি না তো। অতএব সেখানেও তো এখনো দেখা যাচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। অতএব আপনি যে প্রশ্নটা করেছেন, সেখানে আমার উত্তর হবে আমি এখনো পর্যন্ত আশাহত হওয়ার কোনো কারণ নেই। আমি যেটা বলতে চাই তারেক জিয়া সম্বন্ধে, সেটা এইভাবে বলি যে তারেক জিয়া দীর্ঘ সময় ধরে ব্রিটেনে অবস্থান করছিলেন, স্পেশালি লন্ডনে অবস্থান করলে উনি তো এই যে লন্ডনের যে জায়গাগুলোতে সবসময় রাজনীতি চর্চা হয়, সেই জায়গাগুলোতে ওনার যাওয়া উচিত ছিল। হ্যাঁ, উচিত থাকলে যে পার্লামেন্টারি সিস্টেম, যে ওয়ার্ডিং, যে টার্মিনোলজির সাথে
কি করে এই টার্মিনোলজি অ্যাকশনে রূপান্তরিত করা যায় সেসবগুলো উনি 18 বছর ধরে করতে পারতেন, 17 বছর ধরে করতে পারতেন। আরেকটি বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি 17 বছর বললাম আমি কলা খাই না, আমি কলা খাই না, খাবো না, খাবো না, খাবো না, কিন্তু আপনি তো সর্বশেষ সেই কলা খেয়ে ফেললেন। কিভাবে? যে আমি এই তারেক জিয়া 18 বছর বা 17 বছর বললেন যে ইনক্লুসিভ নির্বাচন চাই, সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই, কিন্তু উনি তো অংশগ্রহণ করলেন যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আরো 14 দলকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। হ্যাঁ, তাহলে আমি যদি তারেক জিয়া হতাম আমি বলতাম যে না, অবশ্যই সকল দলকে উন্মুক্ত করে দেওয়া হোক, আমরা নির্বাচিত হবই, কারণ আই হ্যাভ এ প্ল্যান। ওইরকম বলছেন নাকি উনি, আই হ্যাভ এ প্ল্যান, কপি করা আমেরিকার আমাদের থেকে। এনিওয়ে, এইটা হলো বিষয় যে সকালেই বলে দিনটি কেমন যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ যারা ভোট দিতে গিয়েছেন তারা বিএনপিকে ভোট দিয়েছেন। এটার জন্য অনেকাংশে দায়ী আমরা এইভাবে বলবো যে অ্যাক্টিভিজম যারা বিশ্বব্যাপী আমরা করলাম, তারা কিন্তু বাংলাদেশের মানুষকে একটা তথ্য বা একটা বিষয় বোঝাতে সক্ষম হয়েছিলাম, ইনক্লুডিং শায়লা আহমেদ লোপা, আপনিও, যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে চেয়ে দেখুন ইরানের এই সরকারকে ক্ষমতায় আসার জন্যে সরাসরি হোক আর না অসরাসরি হোক, এই আমেরিকা কিন্তু তখন সহযোগিতা করেছিল। তারা কিন্তু আজকে 55 ইয়ার্স মোর দেন 55 ইয়ার্স তারা কোনো ক্রমেই এই সরকার সরাতে পারছে না। অতএব জামাত যদি ক্ষমতায় আসে, যেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, যারাই ভোট দিতে গিয়েছে তারা চেষ্টা করেছে যে জামাতের বিপরীতে কে আছে। তারেক জিয়ার পার্টি রয়েছে, যেটা তারেক জিয়ার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট ছিলেন, নিশ্চয়ই এটা বেটার দেন এই মনস্টার। আর অন্যান্য যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে শুনলাম ব্যারিস্টার তানিয়া আমিরের কাছে, আমি এটা বলবো শুধু সমর্থন নয়, এটা আইনের সম্পূর্ণ ব্যাখ্যা। একটা ব্যালট এরকম হয় কিভাবে, এখানে একটা ক্রস চিহ্ন আবার টিক চিহ্ন, এটা প্রথমেই বাতিল, সেখানে নাম্বারিং নাই। অতএব এই অব্যবস্থাপনা 18 মাসে যা ঘটলো, যেহেতু নির্বাচন হয়েছে যেহেতু বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ হলো এটাতে অংশগ্রহণ করেছে, অতএব এই নির্বাচনের মাধ্যমে তারেক জিয়া যেহেতু ক্ষমতায় আসছেন, তারেক জিয়ার প্রথম দায়িত্ব হলো এই আইনি অব্যবস্থাপনা, এটা অধ্যাদেশ হোক নির্বাহী আদেশ হোক, দুইটি কাজ করতে পারেন। প্রথম উনি বলতে পারেন যে সকল নির্বাহী আদেশ, যেহেতু এটা নির্বাহী আদেশ, এখন থেকে অকার্যকর করে আর অর্ডিন্যান্স গুলোকে যদি ওনারা আইনে পরিণত না করতে চান তাহলে এটা তো না তুললেই হয়। হ্যাঁ, না তুললে এসবগুলো সব তার জন্য কিন্তু গত সরকারের সমস্ত কার্যক্রমকে আবার আমরা কোর্টে নিয়ে আসতে পারবো এবং এটা অবশ্যই তাদেরকে এটার জন্য বিচারাধীন করা যায় যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাও বলা চলে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। আপা, আপনি যখন নাকি জামাত এই যে শপথ নিল দুইবার, একবার সংসদ সদস্য হিসেবে আবার সংস্কার পরিষদের সদস্য হিসেবে, তখন আপনি বলেছেন তাহলে তো ফার্স্টেরটা অকার্যকর হয়ে যাব, এবং এইটা নিয়ে না প্রচুর আলোচনা হচ্ছে। আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশের মানুষ দেশে বিদেশে সবাই এখন এটা নিয়ে আসলেও সবার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছে, বিকজ কথাটা আপনি বলেছেন কারণ আপনার কাছে আইনি ব্যাখ্যাটা আছে। কিন্তু এখন তো ওনারা বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় সমস্ত কাজকর্ম করছে, কিন্তু ওনারা কি আসলে সংসদ সদস্য? মানে এই জায়গাটাতে এই যে একটা জটিলতার মধ্যে দিয়ে এখনকার সরকারটা, তারেক রহমান সরকার এগিয়ে যাচ্ছে, এইখানে মানে এই সরকারটাই কোন অবস্থাতে আছে, এবং একটা বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তো অনেক কিছু করণীয় হয়তো ছিল আইনিভাবে কোনো মুভমেন্ট করার, সেটাকে আদৌ করতে পারছে কিনা, কারণ তাদেরও তো আইনজীবী আছে, বা আমাদের আসলেও কিছু করণীয় আছে কিনা। এই যে একটা একটা অপব্যবহার হলো জামাত ইসলাম যেটা করলো, বা এনসিপি, এই বিরোধী দল যারা, তারা দুইটা শপথ নিল, আপনি কি বলবেন আপা? আপনার এটা নিয়ে কিন্তু ভীষণ প্রশ্ন, সবাই আগ্রহী জানতে। জি, আমি তো অলরেডি বলেই দিয়েছি। সেটা হচ্ছে, আমি শুনলাম যে বিএনপি যখন বলেছে তারা এই দ্বিতীয় শপথ নেবে না, তখন বোধহয় জামাত এনসিপি আবদার করেছিল তারা যদি দুটো শপথ না দেয় তাহলে এনসিপি জামাত একটা শপথও নেবে না।
হ্যাঁ তো এরকম তারা গো ধরে বসেছিল। তো কোন একজন আইনজীবী এসে তাদেরকে কানে কানে বোধহয় কানে কানে বেশ জোরেই বলেছে, অন্যরা শুনেছে যারা ছিল ওখানে, বলে যে আপনি যদি এই এমপি শপথ না নেন তাহলে তো আপনাদের এমপি শিপ থাকবে না। তখন বিভিন্ন জামাতের লোকজন যারা ওয়াশরুমে ছিল, হাঁটাহাঁটি করছিল, দৌড়ে সবাই হুড়মুখে এসে পড়েছে যে হ্যাঁ তারা প্রথম শপথটা নেবে। তো প্রথম শপথে নেওয়ার পরে তো বিএনপি তো ওর নিজের অবস্থাতেই আছে যে আমরা দ্বিতীয় শপথ নেব না, কারণ দ্বিতীয় শপথের কোনো পদ তো কোনো সাংবিধানিক এটা পদ না, সংবিধান সংস্কার পরিষদ। সো এরকম শপথও আপনার সংবিধানের শিডিউলে লিপিবদ্ধ না। সো এটা কিসের শপথ? সো জামাত যখন দ্বিতীয় শপথ নিল, তখন যখন তাদেরকে বলা হলো যে আপনার প্রথম শপথটা তাহলে যেটা আপনি শপথ নিয়েছেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য, টু আপহোল্ড, ডিফেন্ড এন্ড প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন, সেখান থেকে আপনি যে একটা রিচুয়ালে গেলেন, একটা দ্বিতীয় শপথ, এই রিচুয়ালের সেরেমোনিয়াল যে একটা আপনি একটা রিচুয়ালিস্টিক কাজ করলেন এই দ্বিতীয় শপথে, সেখানে তো আপনি সংবিধানকে ডিসম্যান্টল করে ফেলে দেওয়ার একটা শপথ। সো তাহলে প্রথম শপথটা লঙ্ঘন হয়ে যায়। তখন তারা তো আবার বিপদে পড়লো, আরে এই দ্বিতীয় শপথ নিয়ে তো তাহলে সবই গেল। সো এখানে আপনার দ্বিতীয় শপথের যেহেতু আপনার সংবিধান সংস্কার কমিশন বলে কিছু নাই, এর শপথ বলেও কিছু থাকতে পারে না, এটা আপনার এটার কোনো আইনি ভিত্তি নাই। সো অনেকে আমি যেটা শুনছি আপনার প্রোগ্রামের মাধ্যমে একটু ক্লারিফাই করি, অনেকে বলছেন যেহেতু দ্বিতীয় শপথটা বিদ্যমান সে কারণে প্রথম শপথটা ক্যান্সেল হয়ে গেছে। আমি কিন্তু সেই যুক্তি দিচ্ছি না, কারণ দ্বিতীয় শপথটা বিদ্যমান থাকতেই পারে না, কারণ আপনার সংবিধান সংস্কার পরিষদ বা পরিষদ বলে কোনো সাংবিধানিক কোনো পোস্ট নাই। তো যেহেতু এরকম কোনো পোস্ট নাই এবং প্যারালাল পার্লামেন্ট বলে কোনো কিছু থাকতে পারে না আমাদের রাষ্ট্রে, এবং পার্লামেন্টকে ইউজ আপ করে পার্লামেন্টের ক্ষমতা কিছু ক্ষমতা অন্য একটা কমিটি নিয়ে নেবে, সেটাও সম্ভব না। সেজন্য এই শপথেরও ভিত্তি নাই, এই বডিরও কোনো ভিত্তি নেই। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই দ্বিতীয় শপথের যে একটা আপনার প্রক্রিয়াতে তারা লিপ্ত হলো, একটা যে আপনার underwent a ceremony, that ceremony is a আপনার ব্রিচ। সেই সেরেমনির মাধ্যমে প্রথম যে শপথটা, যেটা সলেম একটা ওথ নেওয়া হলো, সংবিধানের এমপি বলে যে পদ আছে সেই পদের জন্য যে তারা একটা পবিত্র ওথ নিলেন, টু আপহোল্ড করা, ডিফেন্ড করা, প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন, সেই এই সেরেমনি, সেকেন্ড সেরেমনিতে প্রতীয়মান দৃশ্যমান হয়ে গেল পৃথিবীর কাছে যে দে আর নট সিনসিয়ার, দে ব্রোক দেয়ার প্রমিস, এটা লঙ্ঘন হয়ে গেল। যেমনটি আপনি যে দেশে আছেন বা আপনারা ইউএসএ তে আছেন, ওয়াশিংটনে একজন আছেন, কানাডাতে একজন আছেন, আমি ব্রিটেনে আছি, এখানে বিগামি, দ্বিতীয় বিবাহ করা একটা অপরাধ, তাই না? ইটস এ ক্রিমিনাল অফেন্স। সো if someone undergoes a process, a ceremony of a second marriage, এটাকে কিন্তু তারা সেকেন্ড ম্যারেজ হিসেবে গণ্য করছে না, স্বীকৃতি দিচ্ছে না। সো এটাকে বলা হয় আন্ডারগোয়িং আ সেরেমনি অফ আ সেকেন্ড ম্যারেজ। এটা যখন কেউ করবে তখন কিন্তু সে একটা অপরাধের ঘটনা ঘটিয়ে ফেললো, এবং সেই অপরাধে কিন্তু এই দেশে ইটস এ ক্রিমিনাল অফেন্স, and that person will be liable, right? Yeah. It's not that second marriage is valid. Second marriage মোটেও valid না. Second marriage cannot be valid in the eye of law as per this. But এটাকে বলা হয় if someone mainly পুতুল খেলার মতো, পুতুল বিয়ের মতো আপনি একটা যদি সেরেমনিতে পার্টিসিপেট করেন, হ্যাঁ, একটা আপনার বিয়ে খেলা একটা সেরেমনি, সেই সেরেমনিতে পার্টিসিপেট করলে সেটা কোনো ভ্যালিড সেরেমনি হতে পারে না ইন দি আই অফ ল, কারণ সেকেন্ড ম্যারেজ কে স্বীকৃত না। বাট আন্ডারগোয়িং দ্যাট সেরেমনি ইউ হ্যাভ কমিটেড অ্যান অফেন্স। একইভাবে তারা যে একটা সেরেমনি করলো, underwent a ceremony of this
দ্বিতীয় শপথের যে একটা প্রক্রিয়ার ভেতরে তারা নিজেদেরকে লিপ্ত করলো, সেটার কারণেই আপনার পার্লামেন্টের এমপির যে সলেম ওথ, ওটা লঙ্ঘন হয়ে গেল। এখন কনসিকুয়েন্স কি হয়? আপনি যখন ওথ লঙ্ঘন হয়ে গেল, তাহলে তো ওই পদে কোনো এমপি নেই। তার কনসিকুয়েন্স কি? তাহলে সেই আসন শূন্য বলে বিবেচিত হবে, এবং সেই আসন শূন্যভাবে বিবেচিত হলে, যেহেতু এটা শূন্য বলে বিবেচিত হচ্ছে, সেহেতু সেখানে বাই ইলেকশন করার প্রয়োজন। সেখানে অনেকগুলো ধাপ, আমি এই ধাপগুলো এক কথায় এক লজিকে বলে ফেলেছি। এটা পার্লামেন্ট বসার পরে ধাপে 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 এগুলো হবে। এবং ইন দ্য মিন টাইম এই জুলাই সনদ এবং আপনার এই গণভোট অধ্যাদেশ যখন এগুলাও পার্লামেন্টের অনুমোদিত হবে না, তখন কিন্তু এটা ইনএভিটেবল। সো এখন নির্বাচনের কথা আমরা বিএনপিকে ক্রিটিক করতেই পারি যে তারা কেন পার্টিসিপেট করলো ইলেকশনে, কিন্তু প্রথম আমার মনে হয় আরো মুখ্য প্রশ্ন যেটা, যে এই নির্বাচনটাকে আমি অবৈধ বলবো না, এটা ফল্টি ইলেকশন, নট ইলিগাল, নট আল্ট্রাভায়ারাস টু দ্য কনস্টিটিউশন। যেটা অবৈধ সেটা হচ্ছে গণভোট। গণভোটে যেহেতু কোনো বিধান সংবিধানে নাই, দ্যাট ইজ আল্ট্রাভায়ারাস টু দ্য কনস্টিটিউশন। সো আমাদেরকে পার্থক্য করতে হবে। একটা হচ্ছে একই দিনে যেহেতু দুটোই হয়েছে, একটা হচ্ছে নির্বাচন which is faulty because it was not inclusive, আরেকটা ছিল গণভোট। সো আমার মনে হয় বিদেশে স্পেশালি আমাদের দস্তগীর সাহেব, যেহেতু আপনি একটা পত্রিকা এডিট করছেন এবং বিদেশে আছেন, এটাকে খুব জোরালো ভাবে বলা যে নির্বাচন মে বি ফল্টি, বাট এখানে একটা গণভোট হয়েছে which is আল্ট্রাভায়ারাস টু দ্য কনস্টিটিউশন, এটা একেবারে অবৈধ। ওকে, সো দুটাকে পৃথকীকরণ করা, দুটাই অবৈধ, দুটাই বেআইনি, এটা বললে কিন্তু জিনিসটা অনেক হালকা হয়ে যায়, রাইট? সো তার মানে যেটা একদম পুরোপুরি অবৈধ সেটাও হালকা হয়ে যায়। তার মানে গণভোটটা অবৈধ, আর এটা হইতেছে একটা ফল্টি ইলেকশন বলা যেতে পারে, যেহেতু অর্ধেকেরও বেশি ভোটে যোগ দিতে পারেনি। আমাদের দেশে তো আগেও এরকম আপনার নন ইনক্লুসিভ নির্বাচন হয়েছে which was faulty, সিরিয়াসলি ফল্টি। তার কারণে সেই নির্বাচনটাকে যে অবৈধ, সেই অবস্থান কিন্তু আমরা কেউ নেইনি। ওকে, সো সেই নির্বাচন বৈধ না, ওই অবস্থান আমরা নেইনি। সো এখানে যদি আপনার ব্লেম দিতে হয়, ব্লেমটা আমার মনে হয় বিএনপি থেকে ব্লেমটা হবে ইউনূস সরকারের, যে ইউনূস সরকার এরকম একটা নির্বাচন অনুষ্ঠান করেছে which was not inclusive। এবং ব্রিটিশ পার্লামেন্টের কয়েকটা আমরা কিন্তু স্টেটমেন্টও পেয়েছি মাঝখানে নির্বাচন হওয়ার আগে, যে এটা ইনক্লুসিভ নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য কতখানি হবে না, তখন একটা উইন্ডো ওপেন হয়েছিল। এবং সেটা কৃতিত্ব আমি একা মোটেও কখনোই নিব না, এটা অনেকেরই অবদান আছে দেশে বিদেশে যারা ছিল, যে এরকম একটা আপনার অবস্থান, একটা প্রেশার ছিল একটা ইনক্লুসিভ নির্বাচন করার সময়। তখনও কিন্তু আমরা আওয়ামী লীগের থেকে প্রতিবাদ শুনি নাই, তারা নির্বাচন করতে চায়, নির্বাচন করার জন্য প্রস্তুত আছে, এরকম কথা কিন্তু আমরা শুনিনি। তখনও যদি একটা এরকম সাব কমিটি করা হতো, মুখপাত্র দেওয়া হতো, তাহলে হয়তো আমরা ওই দিকে হয়তো ধাবিত হতো। এগুলো এখন অবশ্য ডেফিনেটলি স্পেকুলেশন, কারণ পানি গড়িয়ে গেছে, বাট উই স আ লস্ট অপরচুনিটি থেকে, আ সিরিয়াস লস্ট অপরচুনিটি। একটা উইন্ডো কিঞ্চিত হলেও একটু ওপেন হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের থেকে সাড়া পাওয়া যায়নি ইনক্লুসিভ নির্বাচনের জন্য, ইনক্লুসিভ নির্বাচন করার জন্য। জাস্ট ঢালাও ভাবে সব অবৈধ বললে তো কোনো লাভ হচ্ছে না, কারণ একটা হচ্ছে ফল্টি নির্বাচন, আর একটা হচ্ছে অবৈধ গণভোটের নির্বাচন। হ্যাঁ, দুই জিনিস। সো এখন আসেন, এখন যদি বিএনপিকে কোনো বাই ইলেকশন করতে হয়, তাহলে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটা ফল্টি বটেই, বাট নানদালেস যেটা দস্তগীর সাহেব বলছেন, একটা মনস্ট্রাস গভর্নমেন্টের থেকে হয়তো আমরা একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের দিকে ধাবিত হয়েছি, হয়তো আমরা ট্র্যাকে উঠতে পেরেছি। সো আমাদের প্রত্যাশা হবে যে এই বাই ইলেকশনটা যাতে ইনক্লুসিভ হয়, এবং বিএনপির পক্ষ থেকে এই আপনার নির্বাহী আদেশটা খারিজ করা, বাতিল করা কোনো বিষয় না, কিন্তু তার আগে লোপা
যেটা প্রথম থেকেই বলেছি, যাদের বাংলা একটা প্রবাদ আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া পাশে ঘুম নেই। তো আমরা হয়ে গেছি এই অবস্থা। তো এই দাবিটা তো আসতে হবে, এই কথাগুলো তো আসতে হবে, এখানে একটা কমিটি করতে হবে, একটা আপনার এমার্জেন্সি কমিটি তো হতে পারতো এই 18 মাসে অন দ্য গ্রাউন্ড, হ্যাঁ, যারা এটার কথা বলবে, কাজ করবে। সো এবং এই আপনি বলছেন যে আমি যেটা বলেছি যে জামাতের আসন শূন্য হয়ে গেছে, এটা ভাইরাল হচ্ছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, বাট আওয়ামী লীগ এটা নিয়ে কেন কোনো মন্তব্য করছে না? আওয়ামী লীগ কেন কথা বলছে না? আওয়ামী লীগের সুস্পষ্ট কোনো অবস্থান আমরা পাচ্ছি না কেন? And this absence, this omission, this silence is so loud, deafening silence. এটা সহ্য করা যাচ্ছে না। This silence is deafening, কান বন্ধ হয়ে আসছে এই চুপ থাকার বিষয়টা। What is the strategy? What is the plan? তো সেখান থেকে তো একটা আওয়াজ তুলতে হবে, এটা কেন পাচ্ছি না আমরা? Right. And this is deafening. Absolutely, silence is so loud. এবং it is mysterious. So এত আপনার প্রতিবার মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের কম বেশি সবাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, কতিপয় অপরাধী আছে যাদের বিচার হয়নি, যাদেরকে আমরা ইম্পিউনিটি দিয়েছি, এবং 24শে জুলাইও এরকম ইন্ডেমনিটি অধ্যাদেশ করা হয়েছে পুলিশ হত্যা থেকে শুরু করে যারা খুন করেছে। সো আমি তাদেরকেও একই কাতারে দেখছি। এই কতিপয় অপরাধী ছাড়া কম বেশি আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বাংলাদেশ। সো বাংলাদেশের মানুষ তো অভ্যস্ত না, যেই দল দাবি করছে এবং মনোপলি নিয়ে রেখেছে মুক্তিযুদ্ধের কথার, সেই মনোপলি ইদার ছাড়তে হবে, অথবা এটা একটা আমানত, এই দেশবাসী সকলের আমানত। দে আর ডিউটি বাউন্ড টু ডু সামথিং, টু সে সামথিং, তাদের অবস্থান পরিষ্কার করা। যে কথাটা বারেবার আমাদের সাংবাদিক ভাই বলছেন যে তাদের অবস্থান কি আমরা জানি না। উই আর সেকেন্ড গেসিং। সো এটা তো একটা আমানত স্বরূপ, যে মুক্তিযুদ্ধের চেতনা বলছেন না। Either you let go of the monopoly. মনোপলি ধরে আছেন কেন? যে সেকুলার মুক্তিযুদ্ধের চেতনা কেবল আওয়ামী লীগ, দেন লেট গো। আর মনোপলি এখানে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, এই যে 18 মাসে যা হলো, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, বাংলাদেশের মেজরিটি যে মানুষগুলো, তারাও কি এক প্রকার আওয়ামী লীগকেই এই মনোপলিটা দিয়ে রেখেছেন? আমরা 18 মাসে এরকম একটা ফিলিংস হচ্ছে আর কি, যে আমাদেরও তো আসলে আর কোনো চয়েসও কি আছে? নাই তো আসলে। আওয়ামী লীগও এটাকে ঠিক মতো আমাদের ঠিক জায়গায় দাঁড়াচ্ছে না, দাঁড়িয়ে কথা বলছে না। আমাদেরও কি একটা মনে হচ্ছে না যে আমাদের আসলে আর কোনো অপশনও নাই? এরকম কি? এই এই আপনার কোর্সিভ একটা অবস্থানে দেশের ভোটার আজকে অনেক দিন থেকে। সো বেসিক্যালি যখন আপনার এই মাদ্রাসা বা কাউমি মাতা টাইটেল দেওয়া হলো, অথবা শিক্ষানীতি পরিবর্তন করলো, অথবা হেফাজতকে যখন আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেই একটা নার্চারিং হয়েছে, তখন কিন্তু এই অসহায় বোধটা, আপনার প্রোগ্রামটা আপনি শুরুই করেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, তাই না? এই অসহায় বোধটা ফিল করি, মানে এখন আপনার কণ্ঠস্বরে কিন্তু এই অসহায় বোধটা, যে আমরা তাহলে কোথায় যাব। এবং আওয়ামী লীগ কিছুটা এটার অ্যাডভান্টেজ নিয়েছে কিনা, যে তোমাদের তো তাহলে যাওয়ার জায়গা নাই, এটা আমার মনে হয় আমাদেরকে ব্লাইন্ড সাপোর্ট দেবে, আদারওয়াইজ তোমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই। এবং এই আপনাদের মতো যারা আমি বলবো ডিজিটাল যোদ্ধা, যারা
ব্লগার ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বেশিরভাগই কিন্তু আমরা এই সাইলেন্স 18 মাস, তাই না? এবং যারা বেনিফিশিয়ারি ছিলেন, মন্ত্রী এমপি ছিলেন, বেশিরভাগে আমরা কোনো শব্দ পাইনি। কিন্তু এই যুদ্ধ করেছে কিন্তু যাদেরকে যখন আপনার এই শাহবাগ আন্দোলন হয়েছিল, যারা ব্লগার ছিল, যাদেরকে আওয়ামী লীগ আমলে মামলা দিয়ে দেশ বিতাড়িত করা হয়েছিল, আস্তিক নাস্তিকের এই ডিবেটটা শুরু হয়েছিল, তাদের বিরুদ্ধে তখন শফিক আহমেদ ছিলেন আমাদের আইনমন্ত্রী। তখন কিন্তু এই মামলাগুলা জামাতের পক্ষ থেকে আসেনি, এই মামলা রাষ্ট্র কর্তৃক দেয়া হয়েছিল। সো রাষ্ট্রের যে আমরা বিষয়গুলা বলছি যে মিথ্যা মামলা, ভুয়া মামলা, এটা কিন্তু নতুন শুরু হয়নি ইউনূস আমলে, এটা চলমান অনেক দিন থেকেই, যে এটাকে একটা হাতিয়ার হিসেবে এই যে মিথ্যা মামলা যেগুলো দেওয়া হয়েছিল, দেশ বিতাড়িত করা হয়েছিল, তারাই কিন্তু এই আপনার ডিজিটাল যোদ্ধা ছিল এই বিগত 18 মাসে, রাইট? তাদের তো মূল্যায়ন হয়নি, মুক্তিযোদ্ধাদের তো ওই সেন্সে মূল্যায়ন হয়নি। এবং এই আন্দোলনটা ছিল কিন্তু কোটার বিরুদ্ধে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো আন্দোলন এটা ছিল না, রাইট? তো এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়ার বিষয়টা আমি এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে অ্যাপেলেট ডিভিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আমি সেখানে একটা প্রশ্ন তুলেছিলাম যে মুক্তিযোদ্ধারা তো অনগ্রসর গোষ্ঠী নয়, তারা অগ্রগামী সৈনিক, আমাদের অ্যাভাঙ্গার্ড অফ আওয়ার কান্ট্রি। এবং সংবিধানে দুটো ক্যাটাগরির জন্য কোটা রাখা যায়, একটা হচ্ছে অনগ্রসর গোষ্ঠী, আরেকটা হচ্ছে নারীদের জন্য, এবং সেটাও স্বল্প মেয়াদী, সকল কালের জন্য নয়। অর্থাৎ টেম্পোরারি কোটা দেয়া যাবে সকলকে এক কাতারে আনার জন্য কোটার মাধ্যমে, তারপরে যখন সকলে অনগ্রসর গোষ্ঠীরা যখন মেইন স্ট্রিমে চলে আসবে তখন আর কোটা থাকবে না। নারীদের বিষয়েও তাই, যে তারা ঐতিহাসিক এবং সামাজিক কারণে পিছিয়ে পড়া গোষ্ঠী বিধায় নারীদের জন্য স্বল্প মেয়াদী, এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলা হয়, এই কোটা দেওয়া সম্ভব, কিন্তু এটা সব সময়ের জন্য না। এই এক কাতারে নিয়ে আসার পরে আর কোটা থাকবে না। তো মুক্তিযোদ্ধারা তো এই অনগ্রসর গোষ্ঠীর ভিতরে পড়েন না। এই প্রশ্নের জবাব কিন্তু অ্যাপেলেট ডিভিশন আমাদেরকে দেয়নি। এবং আপনি দেখবেন ওই রায়ে যদি এই প্রশ্নের মীমাংসা হয়ে যেত, কোনো কোটা থাকতো না, তাহলে এই আন্দোলন কিন্তু আদালতের 4 দেয়ালের ভিতরে এটা মীমাংসা হয়ে যেত। সেটা হয়নি। 5% কোটা রেখে দেওয়া হলো মুক্তিযোদ্ধাদের জন্য। এবং আমার এই প্রশ্ন, আমি সাংবিধানিক একটা প্রশ্ন, এটা জবাব পাইনি অ্যাপেলেট ডিভিশন থেকে। এবং এই মামলার শুনানির কিছুদিন আগে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি তৎকালীন আইনমন্ত্রী বলেছেন, ঠিক আছে, কোটা কমিয়ে আমরা চাইলে 5%ও রাখতে পারি। তারপরে নারীদের জন্য যে কোটা ছিল সেটা অ্যাপেলেট ডিভিশন শূন্যে নামিয়ে আনলো। এটা কিভাবে ওনারা করতে পারেন? বিকজ এই নারীদের কোটা নিয়ে কোনো টার্মস অফ রেফারেন্স ছিল না, কোনো আপিল ছিল না, হাইকোর্ট বিভাগে এটা নিয়ে কোনো শুনানি হয়নি, এবং এতগুলো অ্যামিকাস কিউরি ছিল, তাদের কারো থেকে এই নারীদের কোটার বিষয়ে ওনারা শুনতেও চান নাই। সো কলমের খোঁচা দিয়ে নারীদের কোটা বাদ দিয়ে দেওয়া হলো। সো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা ইন আ সেন্স ইট ওয়াজ আ ফেলিয়ার অফ আওয়ার হাইয়েস্ট জুডিশিয়ারি অলসো, আমি বলবো। এখানে ইটস কাইন্ড অফ আ কমেডি অফ এরার্স। এই পুরো জুলাই আন্দোলনটাকে কিন্তু যথাযথভাবে হ্যান্ডেল করা হয়নি। এবং আপনি আরো দেখবেন যে সরকার আপিল করেছিলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্টের রায়টা কি ছিল? ওই কোটাটাকে রিইনস্টেট করা। তাহলে সরকারের অবস্থান কি ছিল? কোটার বিরুদ্ধে। অর্থাৎ সরকারের অবস্থান এবং যারা আন্দোলন করছেন তাদের অবস্থান একই অবস্থান ছিল। কিন্তু আবার রাস্তায় আওয়ামী লীগের সাথে সংঘর্ষে যাচ্ছে হচ্ছে এই কোটা বিরোধী যারা আন্দোলনকারী তারা। এবং মুক্তিযুদ্ধের জন্য কিছু করতে হলে এখানে তো বিসিএস এর চাকরিতে কোটার তো বিষয় আসতে পারে না। কিন্তু মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট বলে তো একটা ট্রাস্ট আছে। আচ্ছা, এখন দেখেন সেখানে তো কোনো কাজই হচ্ছে না, দুর্নীতিতে জর্জরিত। কিন্তু কেন? বাংলাদেশের সেনা কল্যাণ ট্রাস্ট আছে না?
আচ্ছা। এই ট্রাস্টে তো আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর এবং লাভজনক প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট তো বঙ্গবন্ধু গিয়েছিলেন, এবং তখন এই যে কোকোকোলা কোম্পানির বটলিং প্লান্ট হিসাবে এরা লাইসেন্সি এবং খুবই প্রফিটেবল। হ্যাঁ, তাবানি বেভারেজ না? হ্যাঁ, তাবানি তাবানি বেভারেজ। তাবানিকে, হ্যাঁ তাবানির দুটো লাইসেন্স, একটা তাবানিকে দেওয়া হয়েছে, একটা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। ভেরি প্রফিটেবল। সো এগুলোতে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোনো নজর নাই। এবং আমি সেটাও বলেছিলাম ওই মামলায় যে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে দুদিন পর পরে খালি সংজ্ঞা বদলায়, এবং আমার নিজেরই বোধহয় 1 ডজনের মতো মামলা তখন ছিল, এখনো আছে অনেকগুলা, যে যারা জেনুইন মুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে একটা মর্যাদা, সেই মর্যাদা দেওয়া হচ্ছে না এবং ভুয়া মুক্তিযুদ্ধে চলে আসছে। সো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তো প্রচুর কাজ। এই মুক্তিযুদ্ধ আপনার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পরিবার বা তাদের আপনার সন্তান বা তাদের জন্য এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে, বাট সেই কাজটা তো আপনি বিসিএস পরীক্ষার মাধ্যমে করতে পারেন না। নারীর জন্য কোটা রাখতে পারেন যেটা স্বীকৃত সংবিধানে। পিছিয়ে পড়া গোষ্ঠী যারা আপনার আদিবাসী আছে, ক্ষুদ্র নিগৃহীত যে গোষ্ঠীগুলো আছে, নিগোষ্ঠী যারা আছে, বা আপনার যারা পাহাড়ি আছে, তাদের জন্য আপনি কোটা রাখতে পারেন। সো এই জিনিসগুলা ওয়াজ ভেরি ভেরি ব্যাডলি হ্যান্ডেলড, এবং আপনার জুডিশিয়ারি ইফ ইট প্লেড ইটস রোল, তাহলে আমার মনে হয় জিনিসটা সেখানেও। সো এক্সিকিউটিভ ফেলিয়ার ছিল, জুডিশিয়ারি একটা ফেলিয়ার, এবং আবার উপচে গিয়ে তখন এটা মাঠে চলে গেল। এবং সেটা আমাদের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু আপনার বৈষম্যের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে, এবং পাকিস্তান আমলে নাগরিকের কোনো অধিকার নিশ্চিত ছিল না, কারণ পাকিস্তানের 23 বছরের কোনো সংবিধান ছিল না, এবং সেগুলোকে লিপিবদ্ধ করে প্রোটেকশন দেওয়া হয়েছে আমাদের সংবিধানে। হ্যাঁ, তো আমাদের প্রবলেম ইজ নট উইথ সংবিধান নিয়ে তো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার এটার ইমপ্লিমেন্টেশন এবং আপনার রীতি প্রথা। আপনার কালোদের উপরে যখন আপনার বৈষম্য ছিল সাউথ আফ্রিকাতে, তখন সাউথ আফ্রিকার সংবিধানটা দেখেন, অপূর্ব সংবিধান, পড়লে ওটার কোনো খুঁত পাওয়া যায় না, বাট এটার প্র্যাকটিস সমস্যা ছিল। সব আপনার ধর্মগ্রন্থ যেগুলো আছে সেখানে কি কোনো সমস্যা আছে পড়লে? সমস্যা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হবে, কিন্তু এটা যে প্র্যাকটিস হচ্ছে, সেই প্র্যাকটিসের ফলে কিন্তু মানুষের উপরে নির্যাতন হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। সো আপনার বাংলাদেশের গণতন্ত্র চর্চাটাকে প্রতিষ্ঠা করতে হলে সেরকম মানসিকতা লাগবে, সেরকম চেক এন্ড ব্যালেন্স লাগবে। সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, তার আন্ডারে যে আইনগুলো লাগবে এবং রেগুলেশন লাগবে, দোজ আর মিসিং। সেখানে আমাদের রিফর্ম করা উচিত ছিল। যেমন ইউনূস যখন আপনার এই যে নিজেকে নিজে একটা লাইসেন্স দিয়েছেন আদম ব্যাপারীর, সেখানে অনেক আপনার অনিয়ম আছে। তো সেখানে কিন্তু এই নির্বাহী আদেশ বলেন বা সাবঅর্ডিনেট লেজিসলেশন, চেক এন্ড ব্যালেন্স যদি করা যায়, এগুলোকে রেগুলেট করা যায়, ওই রেগুলেটেড জায়গাগুলো হচ্ছে মিসিং। এটা তো সংবিধানের দোষ না যে আদম ব্যাপারীরা নারী পাচার করছে, শিশু পাচার করছে। সো ওরা সংবিধানে হাত দিচ্ছে কেন? দে আর মিসগাইডেড, টোটালি মিসগাইডেড। এবং আলী রিয়াজের মতো ব্যক্তিরা আমার মনে হয় সেলফ ইনডিউসড মিসগাইডেন্স, নিজেদেরকে নিজেরা ইচ্ছাকৃত ভাবেই হয়তো মিসগাইড করছে। সো আপনি আমাদের আরেকজন যিনি গেস্ট আছেন, উনি আপনার দস্তগীর ভাই, আপনি তো ইউএসএ তে আছেন, দেখেন এটা একটা ফ্রি ইকোনমি বলা হয়, লেজে ফেয়ার ইকোনমি বলা হয়, লেজে ফেয়ার ইকোনমি ইজ মোস্ট রেগুলেটেড, লেজে ফেয়ার মানে যা ইচ্ছা তাই করা না, করা যাবে না। হ্যাঁ, এখানে আপনাকে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে, না হলে আপনি জেলে চলে যাবেন, এমনকি জেলে চলে যাবেন এখানে। এখন আমাদের এই রেগুলেশন গুলা, সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ মিসিং ইন অলমোস্ট এভরি সেক্টর। এবং এর সাথে যেটা প্রয়োজন ইজ ট্রেনিং।
আপনি এই শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, আপনার তো ট্রেনিং লাগবে এবং ইট হ্যাজ টু বি হাইলি রেগুলেটেড। এখানে লেজেফেয়ার মানে যা ইচ্ছে তাই করলাম, শেয়ার বাজার কেলেঙ্কারি করলাম, ম্যানিপুলেট করলাম, নো No, ওয়ে, no নো way. ওয়ে। No সো way. এই জায়গাগুলো তো সংবিধানের দোষ না যে শেয়ার বাজার কেলেঙ্কারি হলো, ব্যাংক ডিফল্টার হচ্ছে, ব্যাংকের থেকে টাকা লুট করছে, এটা তো সংবিধানের দোষ না। হাউ স্টুপিড! You said that they have আপা gone after the constitution. কারণ আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যে একটা রিপাবলিকান ক্যারেক্টার, এটাকে তারা ধ্বংস করতে চাচ্ছে এবং এই জুলাই সনদে তারা গণতন্ত্রের পক্ষে এটা করতে চাচ্ছে, অথচ গণতন্ত্র শব্দটা সংবিধান থেকে ফেলে দিতে চাচ্ছে অ্যালং উইথ সেকুলারিজম। সো তারা একটা থিওক্রেসি দিকে নিয়ে যাচ্ছে। সো যখন আমার সেকুলার সরকার যখন দুর্নীতিতে আপনার লিপ্ত হয়ে যাবে, দ্যাট ইজ ওয়ে দ্য প্রবলেম স্টার্টস। তখন আপনার এই মৌলবাদী জঙ্গিবাদের উত্থান হয়। তারা বলে এখানে আমরা হালাল সরকার নিয়ে আসবো, হালাল রোজগার হবে, এবং ওটাকে অনেক সময় ইউএস থেকে এনকারেজ করা হয়। এবং তারপরে যখন ওখানে একটা জঙ্গি মৌলবাদী সরকার হবে, তখন আমেরিকা সেটাকে অ্যাটাক করে, যেমন আমরা দেখছি ইরান বলেন, আফগানিস্তান বলেন। সো দিস ইজ আ ক্লাসিক সাইকেল যেটা রিপিট হচ্ছে। আপনার দিস প্যাটার্ন ইজ রিপিটেড এভরিওয়্যার। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, এক্সট্রিমলি কেয়ারফুল। যখন আমাদের গণতান্ত্রিক সেকুলার গভর্নমেন্ট থাকবে, আপনার যখন জন্ম হয় পবিত্র স্থান থেকে, তখন আপনার পাপ সয় না। সো পাপ করা যাবে না। যাদের জন্মই হচ্ছে রাস্তাঘাট থেকে, পাপের ভেতর দিয়ে, নোংরা জায়গায় যাদের জন্ম, তারা কিন্তু এগুলো অনেক আপনার নোংরামি অনেক বেশি নিতে পারে। সো এখানে আপনার ইরানের অবস্থা আমরা দেখেছি, যখন একটা সেকুলার সরকার যখন করাপশন বা এক্সেসে চলে যাচ্ছে, তখন ওটাকে সামাল দেওয়ার জন্য বলা হচ্ছে যে আমরা এখানে হালাল সরকার প্রতিষ্ঠা করব। হ্যাঁ, তখন মৌলবাদ, জঙ্গিবাদ, এবং তাদের প্রথম কাজই হবে নারীদের উপরে আপনার থাবা দেয়া এবং মাইনরিটি গ্রুপের উপরে সাংস্কৃতিক অঙ্গনে। এবং তারপরে যখন মাথা চাড়া দিয়ে জঙ্গিবাদ, মৌলবাদ বসবে, তখন আমেরিকার অজুহাত হবে সেখানে অ্যাগ্রেশন করে, সেখানে আপনার যুদ্ধ বিগ্রহ বা মিলিটারি ইন্টারভেনশন করার। সো দিস প্যাটার্ন উই আর সিইং। So be very careful. This has been such a close shave. আমরা এত কাছে চলে গিয়েছিলাম ধ্বংস হওয়ার। এখান থেকে বর্তমান যারা রাজনীতিবিদ আছে বা আমাদের রাষ্ট্রের জনগণের এবং রাজনীতিবিদদের, we must take a very serious lesson. এবং ওই আগের ওই জিঘাংসার রাজনীতিতে আমাদেরকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে প্রথমে আমাকে এইখানে দুই পরিবারের জিঘাংসা, এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের আগে আমার দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। কিন্তু আমরা ভুল রাস্তায় ছিলাম এবং এখন অনেকেই আমরা আছি। প্রথমে আমরা লয়্যালটি টু দ্য পার্সন, তারপরে লয়্যালটি টু দ্য পার্টি, এবং দেশের উপরে লয়্যালটি অনেক দেরিতে। সো এই পুরো জিনিসটাকে আপসাইড ডাউন হয়ে আছে। এটাকে আমাদেরকে, যেটা বললেন লোপা, ওটা থেকে আমরা শুরু করব। আমাদের শুরু করতে হবে ওখান থেকে, যে দেশ আগে। অনেক ধন্যবাদ আপা। আমি আরেকবার আসবো আপনার কাছে। আমি এই যে তানিয়া আপা শেষ কথাটা খুব সুন্দর বললেন যে আমাদের এই যে প্রতিহিংসা বা জিঘাংসার রাজনীতি ফেলে দিতে হবে, এবং তারেক রহমান সরকার কিন্তু ওনারা বলছেন বাংলাদেশ ফার্স্ট, এরকম একটা ক্যাম্পেইন ওনারা করেছেন। তো সেখান থেকে আমি যেটা আপনার কাছে জানতে চাই, 5ই অগাস্টের পর থেকে ঘটে যাওয়া যে সহিংসতার তদন্ত বিএনপি কতটা নিরপেক্ষভাবে করতে পারবে, যখন তারা রাজনৈতিকভাবে বড় সুবিধাভোগী এইরকম একটা সরকার ওনারা গঠন করেছে। ওনারা বলে যে, এবং থ্রেটও দেয় এনসিপির ছেলেপেলেরা, যে আপনারা এটা করলে আমরা এটা করব, আপনারা ওইটা করলে আমরা এটা করব, এবং জামাতও বলে। আপনার কি মনে হয় পুলিশ হত্যার যে তদন্ত, সেটা নিয়ে আমরা একটা ঝলক মনে হয় দেখে ফেললাম। প্রথমে বলল হবে, তারপরে আবার গতকালকে সালাউদ্দিন সাহেব বলল হবে না। আপনি কি বলেন? আপনি প্রশ্ন কাকে করছেন? আপনাকে।
দস্তগীর আচ্ছা, জাহাঙ্গীর। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে আমার আইন ক্লাসের কথাগুলো মনে করছিলাম যখন ব্যারিস্টার তানিয়া আমির বুঝাচ্ছিলেন বিষয়গুলো, কম্পার্টমেন্ট করে 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 নিয়ে যাচ্ছেন উত্তরের দিকে। ভেরি নাইস। এই জন্য আমি খুব নিশ্চুপভাবে শুনছিলাম। 5ই অগস্টের আপনি আবার আমাকে বলছেন যে আমি যাতে করে রাজনৈতিক বিশ্লেষণ করি। হ্যাঁ, অবশ্যই। বাংলা 75-এর 15ই অগস্টের কথা যদি আমরা বলি, তার পরবর্তীতে দেখা গেল যে সবচেয়ে রাজনৈতিক সুবিধাভোগী ছিল কিন্তু এই এই বিএনপি, তখন তৈরি হয় বিএনপি, সেটা আমরা জানি। আবার আসলো এই শব্দটা আমাদের ব্যবহার না করলে রাজনৈতিক বিশ্লেষণ করা যায় না, যে শব্দটা ইংলিশে ছিল অনেক কাল ধরেই বা আছে, কিন্তু ডক্টর ইউনুস এটা বাঙালিদের কাছে নিয়ে আসলেন। সেটা হলো মেটিকুলাস মেটিকুলাস ডিজাইন করে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটাকে এত নিখুঁত ভাবে উনি প্রয়োগ করেন রাষ্ট্রের ক্ষমতা দখল করার জন্য। অনেকগুলো ফ্যাক্টর, এই ফ্যাক্টরের ভিতরে ছিল ওনার ব্যক্তিগত বিদ্বেষ শেখ হাসিনা এবং ওনার সার্কেলের প্রতি। আমি শুধু শেখ হাসিনার কথাই বলবো না, ওনার চতুর্পার্শ্বে যারা ছিল তাদের সাথে, যেটা হয়তো বা আমরা কোনো এক সময়ে সামনে নিয়ে আসতে পারবো। ব্যক্তিগত বিদ্বেষের কথা গেল। তারপর ছিল হলো তার যে আরেকটা বিষয়, যেহেতু সে বণিক, সতএব তার ব্যবসায়িক ও আরো উন্নয়ন করার জন্য এই রাষ্ট্র ক্ষমতা দখল তার অনেক দিনের অভিলাষ। 71-এ ইউএসএ থেকে সে কিন্তু অনেকের সাথে যোগাযোগ করে, যে কোনো উপায়ে সে ভারতে গিয়ে সেখানে সে আরেকটি সরকার গঠন করবে। এসবগুলো কিন্তু এই 5th of August 24-এর পরে ওয়াশিংটন ডিসির বিভিন্ন অঞ্চল থেকে যারা তার সমবয়সী বা তাকে আগে ভালোবাসতো ওদের কাছ থেকে এই একদম সাক্ষাৎ শোনা এই বিষয়গুলো। এখন যে ঘটনাটা বাংলাদেশে ঘটানো হলো, এর সাথে কারা যুক্ত, কেন যুক্ত, সমস্ত কিছুর বিশ্লেষণ গত 18 মাসে আমরাই করেছি সবচেয়ে বেশি, এবং আমরা শুধুই বলিনি, এসবগুলো আমরা তুলে ধরেছি। রাজনৈতিকভাবে যেহেতু ডক্টর ইউনূসের কোনো সাধারণ মানুষের, গণমানুষের সাথে কোনো ধরনের লিঙ্ক আপ নেই, সেতু বন্ধন নাই, অতএব তাকে সে নিজেই স্বীকার করলো বা এখনো করে, সেটা হলো তার নিয়োগ করতে কিন্তু বলেনি একদিনের জন্য সে বাংলাদেশের জনগণ তাকে নিয়োগ দিয়েছে। সে কিন্তু এই কিছু দুর্বৃত্ত 4-5 যারা পড়াশোনা সঠিকভাবে শেষ করেনি, তাদেরকে লক্ষ্য করে দেখিয়ে তিনি বলেছেন এরা হলো আমার নিয়োগকর্তা, এরা হলো মেটিকুলাস ডিজাইনের অংশ। এমনকি ক্লিন্টন ফাউন্ডেশন অথবা নিউ ইয়র্কে এসে উনি একদম মাস্টার মাইন্ড হিসাবে একজন হিজবুত তাহরির ছেলেকে তুলে ধরলেন, যেটা নিয়ে ইউনাইটেড স্টেটসের কিন্তু বিরাট রিজার্ভেশন আছে। আমি জানি এই বিষয়টা নিয়েও ভয়েস কাজ করছে, আসবো একদিন। এখন রাজনৈতিক শক্তি ছাড়া কিভাবে একটি রাষ্ট্র, হ্যাঁ হতে পারতো, যেই পন্থায় তারা যাচ্ছিল, এই কথাটা আমি আসলে খুব মজা করে বলতে চাই, যেটার বিশ্লেষণ আরো মজা করে আসবে কোনো একদিন, সেটা হলো যে তাদের রাস্তাটা কিন্তু ক্লিয়ার ছিল ওই ডিজাইনের ভিতরে, যার জন্যে পৃথিবীর সকল দেশের সাধারণ নিরাপত্তা দেয় যে বাহিনী, তাকে আমরা বলি পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা কিন্তু মেটিকুলাস ডিজাইনের, কারণ তারা একটাই রাষ্ট্র ব্যবস্থাকে পুরাপুরি ধ্বংস করে দেবে। এবং এই গুড়িয়ে দেওয়ার তারা অনেকটা, আমি বলবো আরেকটু বড় করে উদাহরণ দিলে, যে একটি নতুন ব্যবস্থা, তো একটা নতুন জিনিস তৈরি করতে হলে আগেরটি তো গুড়িয়ে দিতে হবে, এবং সেই ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়ে নতুন ব্যবস্থা তৈরি করবে। সেই পথেই ডক্টর ইউনূসকে সামনে রেখে এই বলবো এক্সট্রিমিস্ট গোষ্ঠীগুলো, ফান্ডিং এর বিষয়টা আমি না বললাম, অনেক কোথাও থেকে সমস্ত জায়গা থেকে, যে সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য পুলিশ বাহিনী থেকে একটা ভ্যাকুয়াম তৈরি করা হলো, যে ডক্টর ইউনূস তার মাইনর অপারেশন, যেসবগুলো জীবন সাশ্রয়ী নয়, উনি অপারেশন না করলেও হতো, তখন ওনাকে তার বাংলাদেশের যে এক্সটেন্ডেড দুর্বৃত্ত তারা ডাকছে আসুন আসুন ক্ষমতা গ্রহণ করুন, কিন্তু উনি ওই ডিজাইনের পরিকল্পনা অনুসারেই একটা ভ্যাকুয়াম তৈরি করলেন 5th থেকে 7th,
যে উনি অপারেশন করেছেন প্যারিসে, সেই ফাঁকে তুমি বাংলাদেশে ধ্বংস যা করার করে ফেলো, পুলিশ বাহিনী যে নিরাপত্তা ব্যবস্থা এটাকে গুড়িয়ে দাও, তাহলেই মিলিশিয়া বলো আর তোমরা যারা তখন তারা এই যে এদেরকে বিনা ট্রেনিং এ হাতে অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হলো ট্রাফিকের নামে, ইউ নো দ্যাট। এটা এই তারেক সরকার এসে এখন বোধহয় তাদেরকে অক্সিলিয়ারি ফোর্স থেকে বাদ দেওয়া হলো। লুক এট দ্যাট, এসবগুলো কিন্তু প্রমাণিত, আমরা গল্প করছি না। অতএব এই সত্য ঘটনাগুলোকে বাদ সাধলো কোথায়? যখন বিশ্বব্যাপী আমাদের কণ্ঠ, তানিয়া আমির এর মতন ব্যারিস্টার বা আইনজীবীরা ব্যাখ্যা এবং আন্তর্জাতিক প্রেক্ষিতে আমরা ভারতকে অস্বীকার করলে, ভারতের আমরা এই ছেলেগুলোর বা ইউনুস বা এই গোষ্ঠীগুলোর ধারণা যে ভারত আমাদেরকে ডিস্টার্ব করছে, তাহলে এই দেশটা উঠে অন্য কোথাও চলে যাও। যেহেতু ভারত আমাদের পাশে আছে, ভারতের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সামনে হিন্দিতে সুস্পষ্টভাবে বলেন যে ক্রস বর্ডার উগ্রবাদ আমরা সহ্য করব না, আর বাংলাদেশের সাথে তাদের সবচেয়ে বড় বর্ডার। অতএব সেখানে ওই ইনফ্লুয়েন্স, আমি এটা কেন মেনশন করলাম যে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থাটা টোটাল ধ্বংস করতে চেয়েছিল আলী রিয়াজকে নিয়ে গিয়ে, এসব ব্যাখ্যা তো আমরা সব জানি। আর আলী রিয়াজ কিভাবে হয় একজন সংবিধান পরিবর্তনের কমিটির প্রধান? কারণ এটা তো সংবিধান যদি অবস্থান করে তাহলে সংবিধানের অংশ হলো আমাদের পার্লামেন্ট থেকে আসতে হবে। সবগুলো আইনি ব্যাখ্যা ব্যারিস্টার করেছেন। এই রাজনৈতিক ব্যাখ্যাটা হলো যে এই ব্যবস্থাটা ধ্বংস করতে গিয়ে একটা ভ্যাকুয়াম তৈরি হলো, যে না, তাদেরকে আর্মি দিয়ে, লক্ষ্য করুন বিষয়, বাংলাদেশ আর্মির সকল সাঁজোয়া যান ব্যবহার করে এই নতুন ছেলে, মানে এই আমি অল্প শিক্ষিত বলবো না, এই অশিক্ষিত ছেলেগুলোদেরকে বাংলাদেশের সকল জায়গায় তারা চেষ্টা করলো গণসংযোগ করতে পাঠালো। সেখানে কিন্তু পুলিশ বাহিনী তাদের শেল্টারে থাকলেও আক্রমণের ভয়ে তারা আর্মি সাজোয়া যান দিয়ে ঘুরে বেড়ায় বাংলাদেশ। সেখানেও যখন ফেল করে, এবং ভারত আমাকে যদি এখন কেউ প্রশ্ন করে যে আপনি কি এটা, হ্যাঁ আমি অবশ্যই দায় নিয়ে বলছি, ভারতও যখন প্রেশার তৈরি করে যে না, নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার ছাড়া আমরা কাজ করব না, এবং এটাতে আমেরিকার অনিচ্ছা সত্ত্বেও আমেরিকাকে সেই পথে যেতেই হবে। কারণ সেখানে তো যে ভৌগোলিক অবস্থান, ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে ঠেকাতে ভারতকে হাতে না রাখা আমেরিকার জন্য হবে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক। তা এই সমস্ত গুটি একসাথে করলে যেটা দাঁড়ায় সেটা হলো একটা নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ, যদি ব্যারিস্টার তানিয়া আমিরের ভাষায় বলি, যে আওয়ামী লীগ যদি গুটি আন্তর্জাতিক শব্দটা কি বলবো, আন্তর্জাতিক অ্যারেনায় যদি এত শক্তিশালী খেলোয়াড় হতে পারত যে ইনক্লুসিভ নির্বাচন চাই, আওয়ামী লীগ জন্মের পর থেকে, আওয়ামী লীগের জন্মই হলো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। অতএব আমরা নির্বাচন চাই, আমাদেরকে ব্যতিরেকে নির্বাচন বাংলাদেশে হওয়া ঠিক হবে না। সেই আন্দোলনটা যদি সঠিকভাবে তৈরি করতে পারতো, বিশ্ব দরবারের কথা বলছি, প্লেয়ারদের কাছে, তাহলে সেখানে হয়তোবা পানি গড়িয়ে গেছে, আমরা এখন বলছি হয়তোবা, কারণ আমি জানি না, এটা হতেও পারতো নাও হতে পারতো, কিন্তু সেই ঘটনাটা না ঘটাতে কি হলো, বাংলাদেশ তো আর বসে থাকবে না, ইন্ডিয়া তো বসে থাকবে না, চায়নাও বসে থাকবে না, আমেরিকাও বসে থাকবে না, পানিও বসে থাকবে না, সময়ও বসে থাকবে না। সো গড়িয়ে গিয়ে নির্বাচন হলো। সেই নির্বাচনে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে সবসময় পরীক্ষার হলে যেই ছাত্রটা কখনোই পড়াশোনা করে না, কেন জানি সে ফার্স্ট হয়ে যায়। আমি দস্তগীর জাহাঙ্গীর পড়াশোনা করে গিয়েও কখনো ফার্স্ট হইতে পারি না। এটা হলো বিএনপি। আওয়ামী লীগ সবসময় কেন জানি সেই সুযোগটা নিতে পারে না। বিএনপি বারবার ওই সুযোগটার মধ্যে পড়ে যায়, যে দেখুন এবারেও আন্দোলন করলো কারা? জঙ্গিরা। ক্ষমতা দখল করলো কারা? বাংলাদেশের জামাতিরা। ডিজাইন করলাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে জামাতি, ডিসি, এসপি সবাইকে নিয়ে, ইনক্লুডিং ইউনুস। ফাইনালি কি হলো? আন্তর্জাতিক খেলায় এমন কি, এটাও আমি যুক্ত করতে চাই, এটা দিয়ে শেষ করব, এমন কি শেখ হাসিনা ডাক দিয়েছেন নির্বাচন প্রতিহত করার নয়। মনে রাখবেন, নির্বাচন প্রতিহতের ডাক উনি দেননি, উনি দিয়েছেন নির্বাচন বয়কট করো, বর্জন করো। তো বর্জন তো শান্তিপূর্ণ,
এই জন্য বাংলাদেশে কোনো নির্বাচনে অশান্তি হয়নি। এবং তিনি এটাও বলেছেন যে তারপরেও নিরাপত্তার স্বার্থে, আপনাদের নিরাপত্তার স্বার্থে যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে ব্যালট এমনভাবে সিল করবেন যাতে এটা বাতিল হয়ে যায়, আর না ভোটে আপনারা না দেবেন তাহলে বাংলাদেশ। তাহলে এখানে একটা কথা আমার সংযুক্ত করতেই হয় রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, যে জামাতকে ঠেকাতে আমি মনে করি আওয়ামী লীগের প্রচুর ভোট যারা কেন্দ্রে গিয়েছেন তারা সবাই এই তারেক জিয়া বা বিএনপিকে ভোট দিয়েছেন। একটি কথা আমি এখানে মেনশন করতে চাই, আমাদের আলোচনায় আমরা বারবার বলেছি বিএনপি ইচ্ছা করলে এই কালচার থেকে আমি একটু বের হতে চাই। বিএনপি আওয়ামী লীগ ইচ্ছা করলেই দেশ পরিবর্তন রাষ্ট্রের ক্ষমতা যার হাতে, মানে সে সরকার, বিএনপির সরকার, আওয়ামী লীগের সরকার, এই ব্যবস্থাটা হতে হবে। আমাদের মাধ্যমে এই কথাগুলো বলতে হবে। বিএনপি ইচ্ছা করলেই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে না, আওয়ামী লীগও পারবে না। সরকারকে করতে হবে, যে ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে। আমাদের সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুসারে, এবং বারবার একই কথায় আমরা ফিরে যাচ্ছি এবং এটা রিপিট আমাদের করতে হবে। সংবিধানের কোনো ভুল নাই। ভুল হলো আমরা পরবর্তী আইনগুলো যেটা তৈরি করলাম সেসবগুলোর সঠিক প্রয়োগ করি না, রাজনৈতিক ইন্টারাপশন করি, ইনফ্লুয়েন্স করি, আইনের ধারদারি না। আমি দস্তগীর ফোন করে বললাম আমি মনোহরদীর এমপি, অতএব আমার কথা এটা মানতে হবে। এই কালচার থেকে আমরা বের হতে না পারলে রাষ্ট্র কখনোই, আমরা যদি মনে করি, হ্যাঁ অবশ্যই 15 বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশের যে উন্নয়ন করেছেন সমস্ত বিষয়ে, সমস্ত সূচকে, সেটা বাংলাদেশের এই 55 ইয়ার্স বলেন, 54 ইয়ার্স বলেন, ইতিহাসে কোনো সরকার করতে পারেনি। বঙ্গবন্ধু তো সময়ই পাননি, সেই জন্য বঙ্গবন্ধুর সরকারের কথা বলছি না। অতএব আওয়ামী লীগ, বিএনপি যে সবচেয়ে সুবিধাভোগী, আন্দোলন করলো যে কারা, তাদের আসলে বিচার হবে। আন্দোলন শব্দটা বলছি না, যারা বাংলাদেশে এই ষড়যন্ত্র করেছে তাদের বিচার হবে। এবং বিএনপি যদি নাও করে এই বিচার, এই প্রথম 1, 2, 3, 4, 10 মাসও বলি, কিন্তু বিএনপিকে টিকতে হলে এই বিচার তাদের করতেই হবে। না হলে আমরা বিশ্বাস করি, আমরা জানি, আমরা বিশ্বাস করার অর্থ হলো, আমি রাজনৈতিক বিশ্বাসের কথা বলছি না, আমি শক্তির কথা বলছি, যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি। যেভাবে নিস্তব্ধ, যে প্রচন্ড নিস্তব্ধতা, তা নিয়ে আমির বলছেন, হ্যাঁ অফকোর্স এটি এইভাবেই, এই সুপারলেটিভ গুলো তো এইভাবেই আমরা বলতে হবে। অতএব এত প্রচন্ড ভাবে নিস্তব্ধ, সেটা তারা কাটিয়ে উঠলেই এত শব্দ হবে যে এই সরকার বাধ্য হবে পড়ে যেতে। কিন্তু সেই পথে আমরা চাই না, অস্থিরতা আমরা চাই না। আপনারাই বলেছেন যে এই নির্বাচনটা ত্রুটিপূর্ণ, আমরা সেটা স্বীকার করে নিলাম। ত্রুটিপূর্ণ নির্বাচনকে কলসিতে যখন এখন কানা, এটা বন্ধ তো করতে হবে, না হলে তো পানি থাকবে না। এই গণতন্ত্র রক্ষা করতে হলে এই ত্রুটিকে বন্ধ করতে হবে। অতএব চলুন আমরা আশা করি যে তারেক জিয়া বা তারেক রহমানের যে সরকার, তিনি দ্রুততম সময়ে এই আমি বলবো আইনের শাসন প্রতিষ্ঠার ন্যূনতম বিষয়গুলোকেও যদি হাত দেন, তাহলে বাংলাদেশের স্থিতি আসবে। এবং আওয়ামী লীগকে, অবশ্যই আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল, আমি স্পেশালি, এটা আমার ব্যক্তিগত, এটা মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই, যেহেতু বাংলাদেশ জন্মের বিরোধিতা করে বাংলাদেশের সংবিধান বিরোধী তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো জামায়াতে ইসলাম, তাকে পুরাপুরি নিষিদ্ধ করতে হবে। এমনকি মাইকেল রুবিন দুইবার আমাদের সেমিনারে এবং এখানকার পার্লামেন্ট ক্যাপিটাল হিলে উনি বলেছেন যে জামায়াতে ইসলামী ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। উনি বললেই তো হয়ে যাবে না, এটা আমরা ইতিমধ্যে প্রমাণিত যে জামায়াতে ইসলামী ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। সেই জন্যে এই পার্টিটাকে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকারগুলো ধীরে ধীরে একেবারেই যে বাংলাদেশে কোনোদিন রাজনীতি না করতে পারে, সেটাও আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। কিন্তু প্রথম কাজ আইনের শাসন প্রতিষ্ঠিত করা। ধন্যবাদ। আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি একদম প্রথম প্রশ্ন দিয়ে আমি একটু জেনে আমার দর্শকদের জন্য আমি আজকের ইয়েটা শেষ করব। তা আপার কাছে আমি জানতে চাই, আপা, এই পর্যন্ত মানে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার 100, মানে আমি খবরটা বের করে নিলাম একটু, 130টি নতুন আইন
হ্যাঁ, অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, আইন সংশোধন এবং 600টি নির্বাহী আদেশ জারি করেছে, এবং তারা বলতে চাচ্ছে তার মধ্যে সংবিধান সংস্কার, সংবিধানে জুলাইয়ের বিষয়গুলো ঢুকানো, এবং নানা ধরনের, 600টা তো অনেক, শহীদদের হতাহতদের জায়গা দিতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা, আবার তারা গোপন চুক্তিও করে ফেলেছে। মানে এই যে টোটাল কাজটা করে গেল আপা অবৈধভাবে, আওয়ামী লীগ কি এই বিষয়গুলোকে নিয়েও তো একটা ক্যাম্পেইন তৈরি করতে পারে? বা বিএনপির কে, আপনি একজন আইনজীবী হিসেবে আপনার মানে সার্বিকভাবে বাংলাদেশের জন্য আপনার মেসেজটা কি থাকবে, যে এই কাজগুলোকে এখন কিভাবে এটাকে ফিক্স করা হবে? আমরা যে এই দিকে বলি এটাকে ফিক্স করব কিভাবে, এটাকে কিভাবে ফিক্স করবো? জি, ধন্যবাদ। বিএনপি আমার মনে হয় এখনো তো পার্লামেন্ট বসেনি, এবং 12 তারিখে গত মাসে নির্বাচন হয়েছে। সো 3 উইকস কি বলা যাবে? 3 উইকস বোধহয় হয় না। 11 দিন বোধ হয় না, 13 দিন 13 দিন। 13 দিন। হ্যাঁ, হ্যাঁ। সো আপনার সরি 2 উইকস, জাস্ট 2 উইকস বোধহয় হয়নি। তো হয়নি। আমাদের আহ, যেটা আপনার ইউনূস সরকার প্রশাসনে বিভিন্ন জায়গায় আপনি দেখেন যে ক্যাবিনেট সেক্রেটারিতে যাকে ইউনূস সরকার আম, আহ, যখন রিটায়ার করছে, চলে যাচ্ছে, তখন ক্যাবিনেট সেক্রেটারি তারা নিয়োগ দিয়ে গেল, হু টুক অফিস অন দ্য 17th, যেদিন বিএনপি ওথ নিচ্ছে। অর্থাৎ বিএনপি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারিকে বসায়নি, রাইট? সো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম পেরে গেঁথে রেখে গেছে ইউনূস। প্লাস আপনার এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা নিয়ে আমরা কথা বলেছি, কারণ এই এগ্রিমেন্টের পয়সা দিবে তো ট্যাক্স পেয়ার, তো ট্যাক্স পেয়ার জানবে না তাদের প্রতিনিধির মাধ্যমে কি এগ্রিমেন্ট হচ্ছে, এটা তো সম্ভব না। সো এই বিভিন্ন যে চুক্তি আগে হয়েছে বিদেশি রাষ্ট্রের সাথে, সেগুলো কিন্তু আপনার আনফেয়ার চুক্তির অভিযোগ এসেছে, যে এটা একতরফা চুক্তি হয়েছে। সেটা এক জিনিস, এবং বাংলাদেশে কিন্তু কোনো চুক্তি বাতিল করে নাই। সেজন্য আমাদের মুডি পুর যে কান্ট্রি রেটিং গুলো আছে, এটা আমরা কখনোই ওই চুক্তিগুলোকে ন্যাশনালাইজ করি নাই বা চুক্তি বাতিল করি নাই। আমাদের রেটিং ইজ নট ব্যাড। কিন্তু এই যে চুক্তি যেটা হলো, যেটা এনডিএ হলো, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটা তো জনগণকে না জানিয়ে করা হয়েছে। এটা একটা ডিফারেন্ট ক্যাটাগরি। এটা আমার মনে হয় এটাকেও আপনার নাল এন্ড ভয়েড করা প্রয়োজন। এবং স্পেশালি 5 দিন আগে দেখেন, সেন্ট মার্টিনে আজকে 18 মাস ধরে কোনো মানুষজন যায় না, কি হচ্ছে ওখানে আমরা জানি না। সো বিএনপি সরকারকে সবকিছু গুছিয়ে প্রশাসনটাকে নিজের মতো করতে, অলরেডি আমরা দেখলাম আর্মির ভিতরে রদবদল হয়েছে, ডিজিএফআই চিফ চেঞ্জ হয়েছে। সো ইট উইল টেক টাইম। সেই জন্যই আমার মনে হয় নির্বাচন 12 তারিখে হলো, পার্লামেন্ট বসবে 12ই মার্চে, অলমোস্ট 1 মান্থ। হয়তো তারা সময় নিচ্ছে জিনিসগুলোকে গোছাবার, গুছিয়ে তারপরে আই ওয়ান্ট টু গিভ বেনিফিট অফ ডাউট। ইউনূস সরকারের তো একটা আপনার অনির্বাচিত সরকার ছিল, এবং বাংলাদেশের ইতিহাসে ল অ্যান্ড অর্ডার একেবারে এত নিম্ন স্তরে মবক্রেসি আমরা কখনো দেখিনি। সো এখান থেকে ফিরে আসতে হলে প্রশাসনটাকে গোছানোর জন্য আমার মনে হয় বেনিফিট অফ ডাউট, একটু সময় দেওয়া প্রয়োজন বিএনপি সরকারের। এবং একই সাথে যে কথাটা আমরা বললাম যে আওয়ামী লীগের নিজস্ব যে রাজনীতি, এই নীতিটা কোথায়, তাদের অবস্থান কি, এটা পরিষ্কার করা, এবং অ্যাক্টিভিটি চালু করা, শুরু করা। সো এই জায়গাগুলোতে আমাদের দেখার প্রয়োজন আছে। এবং যখন আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো পার্লামেন্টকে করতে হবে, আমি আশাবাদী যে পার্লামেন্ট সংবিধানের বরখেলাপ না করে এই যে অধ্যাদেশ যেগুলো আপনার ভূমিষ্ঠ হয়েছে মৃত হিসাবে, সেগুলোকে তারা আগাছা পরিষ্কার করার মতো আমাদের আইনের বইয়ের থেকে, পাতার থেকে সেই আগাছা পরিষ্কার করবে পার্লামেন্ট। সো এই
এগুলো করার পরে আপনার তারপরে আসে হচ্ছে যে নির্বাহী আদেশ। নির্বাহী আদেশগুলা যেগুলা অনেকগুলোই আছে এখানে 600-টির উপরে, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি, রাইট, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ফোকাস দেয়া, গণভাবে ঢালাভাবে কথা বলাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো লুক অ্যাট ইচ ওয়ান অফ দেম। এবং তারপরে বিএনপির তো নিজস্ব কিছু পলিসি আছে, তাদের ম্যানিফেস্টোতে তারা ম্যান্ডেট নিয়ে এসেছে কিছু কিছু যে বিষয়গুলো তারা অলরেডি ম্যান্ডেট আছে। তো আমরা শেষ করার আগে ওই কথাটাই বলবো যে আমাদের বাংলাদেশে একটা সনদই আছে, সেটা হচ্ছে আমাদের জন্ম সনদ, 10ই এপ্রিল 1971, যেটাকে স্বাধীনতার ঘোষণাপত্র বলা হয়। আমি এই এই আপনার মার্চ মাসে আপনার প্রোগ্রামের থেকে বিদায় নেওয়ার আগে প্রথমে স্মরণ করতে চাই আমাদের যারা শহীদ, যারা আত্মত্যাগ করেছেন, আমাদের নারীদের উপরে যারা এই নির্যাতনের শিকার হতে হয়েছে তাদেরকে স্মরণ করছি। এবং যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমি স্মরণ করতে চাই আমাদের প্রথম সরকারের যিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, এবং আমার পিতাকেও স্মরণ করছি যিনি আজকে এই বাংলাদেশের জন্ম সনদ যার হাতে রচনা হয়েছে, এবং এটাই একমাত্র সনদ। এবং এই জন্ম সনদ কারা করেছিলেন? যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি, যাদের ম্যান্ডেট ছিল 6 দফা ভিত্তিক সংবিধান দেওয়ার, এবং তাদেরকে যখন ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হলো পাকিস্তান অথরিটি, তারা তখন নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর না করে একটা অন্যায় এবং একটা বিশ্বাসঘাতকমূলক যুদ্ধ চাপিয়ে দিল আনআর্মড সিভিলিয়ানদের উপরে। তখন যারা অনার বাউন্ড, যারা আপনার নির্বাচিত প্রতিনিধি, তারা জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করলো। জনগণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা কখন করতে পারে? তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এবং তারা নিজেদেরকে তখন নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদে রূপান্তরিত করে বঙ্গবন্ধু যে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটাকে তারা অনুমোদন করলো। অনুমোদন করে বাংলাদেশকে একটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হিসাবে, একটা সভরেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করলো। এবং জনগণ এটা কখন করতে পারে? রামশ্যাম যদুমধু কি স্বাধীনতার ঘোষণা দিতে পারে? না। যার ম্যান্ডেট আছে, নির্বাচিত প্রতিনিধির ভিতরে যিনি ছিলেন 1 নম্বর, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26শে মার্চ, যখন গণহত্যা এই যুদ্ধ চাপিয়ে দিল, যখন পাকিস্তান আর্মি তার নিজের জনগণের উপরে অ্যাটাক শুরু করলো, তখন বাই অপারেশন অফ ল পাকিস্তান ডিক্লেয়ার্ড ওয়ার অন ইস্ট বেঙ্গল। তো আমরা তো আত্মরক্ষার প্রেক্ষিতে সেলফ ডিফেন্স করেছি, আমরা তো ওই সেন্সে যুদ্ধ করিনি, ইন সেলফ ডিফেন্স। এবং এই একটা সরকার তৈরি হলো। সো বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিলে কিন্তু সাথে সাথে একটা স্বাধীন রাষ্ট্র হয় না। এই বঙ্গবন্ধুর অবর্তমানে এই কারিগররা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রকে অনুমোদন করে একটি রাষ্ট্রে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রূপান্তরিত হলো। এবং সেটাই ছিল বাংলাদেশের প্রথম সংবিধান, 72 সংবিধান। যতক্ষণ না হয় এই সংবিধানের আন্ডারেই প্রেসিডেন্সিয়াল অর্ডার এর মাধ্যমে আইনগুলো প্রণয়ন করা হয়েছে। এই আইনগুলো এখনো বলবৎ আছে আমাদের বিভিন্ন আইনের বইয়ে আপনি দেখবেন পিও বলা হয়, প্রেসিডেন্সিয়াল অর্ডার। সেগুলো শুরু হয়েছে ওই আপনার প্রথম সরকার, এবং সেটা করা হয়েছিল এই বাংলাদেশের জন্ম সনদ, যেটা প্রথম সংবিধানও বটে, এটার ভিত্তিতে। এটাই একমাত্র সনদ। একটা রাষ্ট্রের বারবার জন্ম হয় না। তারা যদি একটা থিওক্রেসি করতে চায়, রিপাবলিকান ক্যারেক্টার ধ্বংস করতে চায়, তারা বঙ্গোপসাগরে চলে যাক, সাঁতার কেটে বিভিন্ন দ্বীপ আছে, যদি আনক্লেম কিছু থাকে সেখানে তারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার যেটা তাদের বাসনা, তারা করার চেষ্টা করতে পারে। কিন্তু বাংলাদেশে সেটা কখনোই হবে না, কারণ বাংলাদেশ জন্ম হয়েছে একটা পিপলস রিপাবলিক,
এবং জন্মসনদে বলা হয়েছে দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, অর্থাৎ সবার উপরে হচ্ছে মানুষ সত্য এবং দ্য উইল অফ দ্য পিপল। এটাই ছিল পপুলার সভরেনিটি, যে শব্দটা আলী রিয়াজ প্রায় ব্যবহার করতে পারে। এই পপুলার সভরেনিটি এক্সারসাইজ করার অধিকার আনইলেক্টেড কেউ হতে পারে না। এই যে আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা, রাইট টু সেলফ ডিটারমিনেশন, এই বিষয়টা কসোভো এই অধিকারটা চর্চা করেছিল এবং কসোভোর কেসটা ইউএনজিএ মানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছিল, সেখানে তারা এটাকে রেফার করেছিল আন্তর্জাতিক আদালতে। এবং আন্তর্জাতিক আদালত যখন কসোভোর কেসটা পর্যালোচনা করছে, তখন তারা বলল যে বাংলাদেশ ছিল প্রথম রাষ্ট্র, একমাত্র রাষ্ট্র যারা সেসেশনিস্ট বা বিচ্ছিন্নবাদী না, তারা স্বীকৃত যে তারা নিজেদেরকে নিজেরা একটি রাষ্ট্র উপহার দিয়েছে এই আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করে। কসোভোর কেসটা এই বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটাকে যদি তারা ফলো করে থাকে তাহলে কসোভোর কেসটা হচ্ছে হালাল, আদারওয়াইজ নট। এবং এই বাংলাদেশের জন্ম সনদ, একমাত্র যেটা বাংলাদেশের সনদ, এটা আন্তর্জাতিক আইনে এটার একটা বিশাল একটা মর্যাদা। এই আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা, যেটা সিভিল এন্ড পলিটিক্যাল রাইট এবং কালচারাল রাইটের যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ আছে, সেটার একমাত্র এই সনদের প্রথম যে অধিকার, সেই অধিকার হিসেবে এটা স্বীকৃত। এবং বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেটা চর্চা করতে সক্ষম হয়েছিলাম। প্যালেস্টাইন দেখেন এত বছর হয়ে গেল, তারা কিন্তু এই অধিকার চর্চা করতে সক্ষম হয়নি। অর্থাৎ যারা অনির্বাচিত, তাদের এই পপুলার সভারেনিটি এক্সারসাইজ করার এখতিয়ার অধিকার তারা কোথায় পেল? এই ইউনূস সরকার যে সংবিধানকে পরিবর্তন করার জন্য একটি কমিশন করলো আলী রিয়াজের নেতৃত্বে, এই ম্যান্ডেট তারা কোথায় পেল? সো এই ম্যান্ডেট যারা নির্বাচিত প্রতিনিধি, কেবলমাত্র তাদেরই। এই পোলাপান যারা আপনার যেটা বললেন যে তারা ছাত্র হিসেবে দাবি করে, কিন্তু তাদের অনেকের বিয়ে শাদী হয়ে গেছে, হালাল রোজগার, তাদের কোনো আমাদের নজির আমরা জানি না, কিন্তু তারা এখন হাজার কোটি টাকার মালিক। সো এই ম্যান্ডেট তারা কোথায় পেল? তারা যে বলছে এটা একটা তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, কবে, কোথায়, কিভাবে? এবং এই ম্যান্ডেটে তো আগে থাকতে হবে, তারা প্রথমে নির্বাচিত হতে হবে। পোস্ট ফ্যাক্টো হ্যাঁ ভোট না ভোট করে তো এটা নেওয়া সম্ভব না। ওকে, সো এই জায়গাটা আমাদেরকে খুব পরিষ্কার থাকতে হবে যে একটা যে কোনো একটা ইন্টারিম সরকারের একটাই ম্যান্ডেট, সেটা হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন করে নির্বাচন দিয়ে কেটে পড়া। সেটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো সময় যে কোনো জায়গায় এটাই হচ্ছে তাদের একমাত্র ম্যান্ডেট। তো আমি জাস্ট একটা বিষয় আপা, আমারও চলে যেতে হবে, আমি অনেক লম্বা হয়ে গেছে শোটা। কিন্তু দস্তগীর ভাইকে আমি কিছু জানতে চাইছিলাম, কিন্তু দস্তগীর ভাই আপনার কাছে কি যেন কোন একটা প্রশ্ন করতে চাই, আপনি কি একটু ওইটার ইয়েটা খুব সংক্ষেপে দিয়ে, কারণ আমার একটু কাজ আছে, আমি চলে যাব, একটু বলেন দস্তগীর ভাই, আপার কাছে কিছু জানতে চান দস্তগীর ভাই? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। সেটা হলো যে আপনি যে ব্যাখ্যা করলেন যে আমাদের জামায়াতে ইসলাম এবং এনসিপি সহ যেই দলগুলো দ্বিতীয় শপথ নিল, আইনি ব্যাখ্যাটা সম্পূর্ণ ক্লিয়ার। তা এই বিষয়টা নিয়ে কি রিট করা যায় কিনা? যদি সরকার বা পার্লামেন্ট এতে ব্যবস্থা না নেয়, আমি জানি বিচার ব্যবস্থা সঠিক নয় বাংলাদেশে এই মুহূর্তে, কিন্তু এটাকে আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা একজন নাগরিক হিসাবে। ধন্যবাদ, এটা আসলে আমি জানতে চাচ্ছিলাম। জি, আমাদের তো বাংলাদেশে পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে অনেক রিটি হচ্ছে, কিছু কিছু আবার জামাতিরা নিজেরাই রিট করাচ্ছে, এগুলো যাতে খারিজ হয়ে যায়। সো একটু কেয়ারফুল হওয়া প্রয়োজন। সো আমাদের যেই কাজগুলো করা প্রয়োজন, পার্লামেন্টের সামনে যেই দায়িত্ব আছে, আমরা আগে থেকেই অগ্রিম চিন্তা কেন করছি যে পার্লামেন্ট তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে না। আমার সরল বিশ্বাস, পার্লামেন্ট নিজের ক্ষমতা আরেকটা কমিটিকে কখনোই আপনার সাবলেট করবে না, বা তারা একটা আপনার
যে কমিটি ইউজার করতে চাচ্ছে যে রোল এন্ড ফাংশন অফ পার্লামেন্ট, একটা প্যারালাল পার্লামেন্ট করে, সেটা পার্লামেন্ট কখনোই অ্যালাউ করবে না। সো আস্থা রাখেন, আমরা একটু সবুর করি, লেট আস সি হাউ থিংস আনফোল্ড। এবং একজন বাংলাদেশি এবং সাংবিধানিক প্রক্রিয়া অবজার্ভ করছি, তো সেটা আমার সরল বিশ্বাস যে একটা রাষ্ট্রের যে গুরুতর ইম্পর্টেন্ট 3টি অর্গান, তার ভিতরে পার্লামেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান। পার্লামেন্ট উইল নট লেট গো অফ ইটস পাওয়ার অ্যান্ড দ্য সভরেন এক্সপ্রেশন অফ দ্য সভরেন পাওয়ার, যেটা সংবিধানের মাধ্যমে জনগণ বলে দিয়েছে যে এই ক্ষমতাগুলা 3টা অর্গানের মাধ্যমে ভারসাম্য রেখে, যে চেক এন্ড ব্যালেন্স করে যে ক্ষমতা পার্লামেন্ট এক্সারসাইজ করবে। পার্লামেন্ট ক্যানট গিভ আপ ইটস ওন পাওয়ার অ্যান্ড ইটস ওন ফাংশন, এবং সেটা কখনোই পার্লামেন্ট করা উচিত না, তো অন্য প্রসঙ্গ, বা পার্লামেন্ট করবেই না, সেটা করতে পারে না। পার্লামেন্ট শ্যাল নট do such a thing, and Parliament cannot do such a thing, to give up its own power to another entity which has no existence in the eye of law. So আমরা একটু দেখি না, একটু সবর করে, it's too early, এবং এত আগে থেকে এত প্রেসক্রিপশন দেওয়াটা ঠিক না। সো হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা এগোই না। অলরেডি আমার মনে হয় আমি অনেক বেশি বলে ফেলেছি যে তাদের আসন, তারা বোধহয় খুব নার্ভাস হয়ে গেছে তাদের আসন। ধন্যবাদ আপনাকে এটাকে ক্লিয়ার করার জন্য, ধন্যবাদ। এবং যে কথাটা এখন বলেন এটা আরো হ্যাঁ, আপনাকে পেয়ে আমাদের একটু জানা দরকার ছিল, জানলাম। বিকজ এই পিআইএল আমার মনে হয় অ্যাবিউজ হচ্ছে অনেক কিছুতে। জামাত নিজেই হয়তো খোড়া যুক্তি দিয়ে এরকম মামলা দায়ের করে এটা যাতে খারিজ হয়ে যায় বা এটা যাতে আমলে না নেয়, এরকমও আমরা উদাহরণ দেখছি। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। সো ধাপে ধাপে ছোট ছোট পদক্ষেপ নেই, এত বড় আমাদের উপর একটা আঘাত এসছে, এখান থেকে আমরা জাস্ট ট্র্যাকে উঠেছি। বিএনপিকে একটু সময় দেওয়া, সামনে নেওয়া, সবকিছু তো রাতারাতি ওভারনাইট হয় না। সো গিভ দেম দ্য বেনিফিট অফ ডাউট। এবং আওয়ামী লীগেরও কতগুলো চ্যালেঞ্জ সামনে আজকে আপনার প্রোগ্রামে আমরা ছুড়ে দিয়েছি। অ্যালাউ আওয়ামী লীগ, ওখানেও এটা আমারও সরল বিশ্বাস যে যদিও চ্যালেঞ্জটা খুব জোরালো ভাবে ছুড়ে দিয়ে এসেছি, কিন্তু একই সাথে আমারও সরল বিশ্বাস যে আওয়ামী লীগ উইল ফেস আপ অ্যান্ড মিট দোজ চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যালাউ দ্যাট টাইম। এবং তারপরে আমাদেরকে জনগণ, এই দেশের মানুষকে একটা প্রতিজ্ঞা নেওয়া যে নেভার এগেন এরকম ঘটনা যাতে আবার না হয়। এবং মার্ক রুবিওর কথা আপনি বললেন, ডেফিনেটলি জামাত যে একটা জঙ্গি সংগঠন, এরকম অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক অলরেডি, এবং শিবির ইন পার্টিকুলার 10টা আপনার পৃথিবীতে যদি এরকম আর্মড এক্সট্রা আপনার নন স্টেট অ্যাক্টর যাদের এরকম আর্মড ক্যাডার থাকে, ট্রেন, হ্যাঁ, মিলিশিয়া ট্রেনিং, তার ভিতরে জামাতের শিবিরকে বলা হয়েছে। হ্যাঁ, এবং বিএনপি মাত্র এই যে মিলিশিয়া তৈরি করার কারখানা শুরু করেছিল, তাদেরকে জাস্ট বোধহয় বাদ দিয়েছে, আর্মস ক্যাডারকে। তো এবং এটা ভারতের কনসার্ন হতে পারে, ভারত তাদের নিজের স্বার্থ থেকে জিনিসটা দেখবে, এটা প্রত্যাশিত না। কিন্তু প্রথম তো কনসার্নটা আমার দেশের মাটি জঙ্গি তৎপরতা কেন ব্যবহার করা হবে, এর জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়নি। সো উই শ্যাল নট অ্যালাউ দ্যাট। এবং যেই দল, আমার মনে হয় যে যুক্তিটাকে আমরা সামনে আনতে হবে, বিভিন্ন রাষ্ট্র পৃথিবীতে তারা জেনোসাইড কনভেনশন সই করছে, জেনোসাইডের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে, কিন্তু যেই দল এই আপনার জেনোসাইডের সাথে যাদের আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, তাদেরকে আমরা কিভাবে অ্যালাউ করছি রাজনীতি করার? এটা প্রথমে আনতে হবে। যেমন ইউরোপে আপনি দেখেন নাৎসি পার্টি কি অ্যালাউড হচ্ছে ইউরোপে রাজনীতি করা? সো আমাদের সেই যুক্তিটাও সামনে আনতে হবে। এবং আমাদের এই টলারেশন, যেটা আমাদের দুজন নারী প্রধানমন্ত্রী এই জামাতের আমির নারী নেতৃত্ব নিয়ে কথা বলেছে, আমার মনে হয় ওনাকে একটু মনে করে দেওয়া উচিত যে এই দুজন নারী নেত্রীর কারণেই, তাদের কৃপা এবং অনুদানের কারণেই জামাত রাজনীতি করতে সক্ষম হয়েছে বাংলাদেশে। বঙ্গবন্ধু কিন্তু এই দলকে আপনার নিষিদ্ধ করে দিয়েছে, বাতিল করে দিয়েছিল। সো আমার মনে হয় আমাদেরকে বঙ্গবন্ধু যে অবস্থানে ছিলেন সেখানেই ফিরে যাওয়ার প্রয়োজন। যেই দল বাংলাদেশের জন্মের বিরুদ্ধে ছিল, যারা গণহত্যা, নারী ধর্ষণের সাথে যাদের সম্পৃক্ততা আছে,
কেবলমাত্র জেনোসাইড কনভেনশনে সই করলাম আন্তর্জাতিক অঙ্গনে, দ্যাট ইজ নট এনাফ। যেই দল এবং যেই সংগঠনগুলা এটার সাথে সম্পৃক্ত, তাদের রাজনীতি বন্ধ করতে হবে এবং তাদের নিজস্ব দলীয় গঠনতন্ত্রে তারা একটা থিওক্রেসিকে নিয়ে যেতে চায়, যেটা আমার মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তারা গণতন্ত্র চায় না, যেটা জুলাই সনদে প্রতীয়মান আছে, এবং যারা এই জুলাই সনদের পক্ষে কাজ করছে সেটাও ক্লিয়ারলি বলা যে তাদের গঠনতন্ত্র আমার সংবিধানের সঙ্গে যেহেতু সাংঘর্ষিক, তারা কিভাবে রাজনীতি করে বাংলাদেশে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই, অনেক ধন্যবাদ তানিয়া আমির। আপনাদের সাথে কথা বলতে সবসময় ভালো লাগে, মনে হয় আরো অনেক কথা বলি, আবারও কথা হবে। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তৃতভাবে জানা যাবে। এবং আপনি যেটা বললেন যে আমাদের একটু সময় দেওয়া উচিত বিএনপি সরকারকে, এই সরকারকে। দেখা যাক কি করেন। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। আপনারা ভালো থাকবেন। সবাইকে শুভকামনা। আপনাকে ধন্যবাদ, সকলকে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। জয় বাংলা। জয় বাংলা, জয় বিজয় মাসে বঙ্গবন্ধু। জয় বাংলা।